নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত এখনকার ডক্টর প্লাসের অনুষ্ঠানে। আমরা করোনা পরিস্থিতি থেকে মুক্তি পাইনি এবং অদূর ভবিষ্যতেও যে এর কোনো সমস্যার সমাধান হতে পারে বলে আমার অন্ততপক্ষে স্পষ্টত জানা নেই। তবে এটাও ঠিক যে বিভিন্ন সূত্র থেকে, বিভিন্ন মাধ্যম থেকে নানানভাবে আপনাদের কাছে তথ্য পৌঁছচ্ছে যে ওষুধ বেরোতে পারে, ভ্যাকসিন আসতে পারে। কোনো কোনো কোম্পানি দাবি করছেন যে তারা ওষুধ তৈরি করে ফেলেছেন। তবে WHO থেকে বা ICMR থেকে আমি অন্তত সেরকম কিছু পাইনি। চিকিৎসকের আমার থেকে অনেক বেশি বেটার বলতে পারবেন। তবে রাজ্যে লকডাউন চলছে, সারা দেশে আনলক প্রসিজিয়ার চলছে, কিছু কিছু বিশেষ দিন বেছে নিয়ে রাজ্যের ক্ষেত্রে লকডাউন হচ্ছে। আমরা আমাদের দিক থেকে বলবো যে আপনারা যারা বাইরে বেরোবেন, কাজে কর্মে মানুষকে বেরোতেই হচ্ছে, বাজারঘাট করতেও হচ্ছে, মানুষের সঙ্গে মিশতেও হচ্ছে। তবে ফিজিক্যালি ডিস্টেন্স মেনটেন করে সমস্ত এটিকেটসগুলোকে মেনে আমাদের চলা উচিত, এবং সেটা হয়তো বা শুধু আজকাল পরশুর জন্য নয় বা আগামী এক মাসের জন্য নয়, আগামী দিনে হয়তো একটা দীর্ঘ সময় মানুষকে এই নিয়মগুলোকে মেনে চলতে হবে। নিয়মানুবর্তিতাই একমাত্র আমাদের সংক্রমণ থেকে তুলনামূলকভাবে দূরে রাখতে পারে। আপনি এক্ষেত্রে প্রশ্ন করতে পারেন, তাহলে অমিতাভ বচ্চনকে এই সমস্ত রীতি নিয়মগুলো মানেননি, তাহলে বাড়িতে থেকে ওনার কী করে করোনার সংক্রমিত উনি হলেন, ইত্যাদি নানান প্রশ্ন আসবে। তবে আমাদেরকে আরেকটু চিন্তায় ফেলেছে একটা বিষয়, এর মধ্যে জলপাইগুড়ির ক্ষেত্রে এবং কলকাতার মেডিকেল কলেজের প্রফেসর একজন, তার আবার পুনরায় করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে, পুনরায় সংক্রমিত হয়েছেন করোনাতে। এর কারণ কি আমরা এই বিষয়গুলোতে জানব। আপনাদের অবশ্যই আজকের অনুষ্ঠানে ফোন নেব, কারণ আপনাদের মনেও একাধিক প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। আমি স্বাগত জানাবো আজকের আমাদের এখানে অনুষ্ঠানে লাইভ আপনাদের সঙ্গে কনসালটেশনের জন্য উপস্থিত রয়েছেন ডক্টর রাজদীপ সাহা, অ্যাসোসিয়েট প্রফেসর অফ মাইক্রোবায়োলজি, রায়গঞ্জ মেডিকেল কলেজ হসপিটাল। আমি স্বাগত জানাবো ডাক্তারবাবুকে আজকের অনুষ্ঠানে। আমি আপনার থেকে প্রথমে ইন্ডিভিজুয়াল কোনো প্রশ্নে যাওয়ার আগে আমি একটু লেটেস্ট আপডেটস যদি কিছু থাকে আপনাদের কাছে, আমি সেটা একটু জানতে চাই। ফার্স্ট লেটেস্ট আপডেট বলতে যেটা আমাদের খুব এখন করা হচ্ছে, আগেকার দিনে যেমন টেস্টিংয়ের মাধ্যমে যে PCR করা হতো, পরবর্তীকালে টুনাট করা হতো, তারপরে অ্যান্টিবডি টেস্টিং করা হতো। এখন কিন্তু PCRের মতোই আরেকটা টেস্টিং খুব ভালো এসছে, সেটা হচ্ছে অ্যান্টিজেন টেস্টিং। অ্যান্টিজেন টেস্টিংয়ে এখন কিন্তু সবকটা মেডিকেল কলেজ হাসপাতালে বা অনেক আমাদের BPSC বা PSCতে শুরু হয়েছে সমস্ত অ্যান্টিজেন টেস্টিং। এটার মাধ্যমে একটাই সুবিধা PCRের থেকে, এটা 30 মিনিটের মধ্যে পেশেন্টকে বলে দেওয়া যায় যে উনি করোনা বা COVID-19 পজিটিভ কি নেগেটিভ। ধরুন যদি এই অ্যান্টিজেন টেস্টে উনি পজিটিভ হয়, তাহলে কিন্তু তাকে আর PCR করতে হবে না। আর যদি নেগেটিভ হয়, তাহলে কিন্তু সেটা আবার কনফার্ম করতে হবে PCRের মাধ্যমে। স্যাম্পেল একই রকমের নেওয়া হয়, সব টেস্ট নাকের থেকে নেওয়া হয়, সেটাও PCRেও নেওয়া হয়, এখানেও নেওয়া হয়। এখানে হচ্ছে আমার PCR করতে মিনিমাম 4 থেকে 4.5 থেকে 5 ঘন্টা সময় লাগে, এখানে 30 মিনিটের মধ্যে রিপোর্টটা পাওয়া যায় আমাদের। সো এই একটা ভালো রকমের আপডেট এসছে অ্যান্টিজেন টেস্টিং, অনেক জায়গায় শুরু হয়েছে, এখন এটার উপরে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি PCR অবশ্যই হলমার্ক টেস্ট, কিন্তু তার সঙ্গে সঙ্গে অ্যান্টিজেনটাকেও এখন বলা হচ্ছে যে অনেক জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে অ্যান্টিজেন টেস্টও কিন্তু পজিটিভ হচ্ছে, তার সঙ্গে সেই পেশেন্ট যদি PCRও করা হয় সেটাও পজিটিভ। অনেক সময় সমতুল্য করা হচ্ছে যে দুটোর মধ্যে দেখি কীরকম, তাদের কিন্তু পজিটিভ হচ্ছে। সুতরাং এই একটা টেস্টিং যদি করা হয়, যেমন আমরা দেখেছি ডেঙ্গুর মাধ্যমে, ডেঙ্গুতে যেমন অ্যান্টিজেন টেস্টিং করা হয়, এখানেও কার্ড টেস্টের মাধ্যমে, এখানেও কার্ড টেস্টের মাধ্যমে করা হচ্ছে। 30 মিনিট মতো সময় লাগছে। PCRের জন্য পেশেন্টকে 6 ঘন্টা বা একদিন বলাই হয়। PCR টেস্টিং নেগেটিভ রিপোর্ট 24 ঘন্টার মধ্যে ছাড়তে হবে, পজিটিভ 48 আওয়ার্স, অতক্ষণ দেরিও করতে হচ্ছে না। অ্যান্টিজেন টেস্টিং পজিটিভ মানে পজিটিভ হয়ে গেল, সে মাত্র তার 30 মিনিটে সে জেনে গেল। আর যদি নেগেটিভ হয় তাকে কনফার্ম করতে, যদি কোনো সমস্যা থাকে, ধরুন সমস্যা আছে পেশেন্টের করোনা COVID-19 মতো, কিন্তু অ্যান্টিজেন টেস্ট নেগেটিভ এসছে, সেক্ষেত্রে আমরা কিন্তু বলবো PCR করতে, তাহলে কিন্তু কনফার্মেটরি টেস্ট হয়ে গেল। মানে আপনি ইনিশিয়াল একটা ছবি পাচ্ছেন আপনার অ্যান্টিজেন টেস্টের, অ্যান্টিজেন টেস্টে একটা পাচ্ছেন। এবার এই ক্ষেত্রে যদি কোনো রকম কমপ্লিকেশনস থাকে অথবা এনি কাইন্ড অফ ডাউট থাকে, যদি নেগেটিভ থাকে অ্যান্টিজেনটা, তাহলে আমরা তাকে কনফার্ম করবো PCRের মধ্যে। পজিটিভ থাকলে আর করতে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। মানে কিন্তু নেগেটিভ থাকছে, কিন্তু দেখা যাচ্ছে যে সিমটোম্যাটিক উনি রয়েছেন, তখন মানে অন দ্যাট পার্টিকুলার কেসেস আপনি রেকমেন্ড করবেন যে RT-PCR করা হোক। ঠিক, এটা খুব ভালো একটা বিষয়, কারণ এতদিন ধরে দেখুন আপনারা যারা অনুষ্ঠান দেখছেন তাদের মধ্যে অনেকেই এই অভিযোগটা বারবার করে তুলে আসছিলেন যে আমাদের টেস্ট হতে দেরি হচ্ছে। একটা লেন্দি প্রসিজিয়ার, যেটা উনি বললেন RT-PCR এর ক্ষেত্রে,
একদিন অথবা দুদিন পর আমরা রিপোর্ট পাচ্ছিলাম, সেটা কিন্তু এখন অ্যান্টিজেন টেস্টে খুব তাড়াতাড়ি সম্ভব হচ্ছে। এবার আমি চলে আসি ভ্যাকসিনেশনের ক্ষেত্রে, যেটা লাখ টাকার বললে ভুল হবে, কোটি টাকার প্রশ্ন। অনেক মেডিসিন কোম্পানি দাবি করছেন তারা ওষুধ বার করে ফেলেছেন, এবং সেই ওষুধগুলো ভারতবর্ষের ক্ষেত্রে কিছু আমরা দেখতেও পেয়েছি। কিন্তু WHO এবং ICMR কি বলছে ডাক্তারবাবু? দেখুন, বাইরের আসাম বা অন্যান্য জায়গায় কিছু কিছু অ্যান্টিভাইরাল ড্রাগগুলোকে ওরা স্বীকৃতি দিয়েছে। এখনো পর্যন্ত আমাদের এখনো রিসার্চ চলছে, 2-3টে যেগুলো রেমডেসিভির তো দেওয়া হচ্ছে অনেক জায়গায়, ফ্যাভিপিরাভিরের ট্যাবলেট পাওয়া যায়, সেই ট্যাবলেটটাকেও এখন অনেকে বলছে আসছে, রিসার্চ চলছে এই ব্যাপারটা নিয়ে। তবে এখনো পর্যন্ত কিন্তু সর্বসাফল্যে এখনো শুরু করতে পারা যায়নি। তখনও আমরা ব্যাপারটা কি, কোভিড-19 হচ্ছে জাস্ট লাইক অন্যান্য ফ্লুয়ের মধ্যে একটা ভাইরাস ইনফেকশন, মাইল্ড টু মডারেট কেসে এমনিতেই সেরে যায়। আর তার সঙ্গে সঙ্গে আমার যদি সিভিয়ার হয় তখন আমাদের এই সমস্ত ওষুধ, তার সঙ্গে সঙ্গে আমাদের এখন স্টেরয়েডও দেওয়া হচ্ছে। তারপর অনেক পেশেন্ট থাকে কোভিড-19 ভাইরাল ইনফেকশন, সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন হয়, নিউমোনিয়া হয়, এমনি কোভিডে নিউমোনিয়া হয়, তার সঙ্গে আবার যদি কমপ্লিকেশন হয় অ্যান্টিবায়োটিকটা দিতে হয় সেক্ষেত্রে। এইভাবে এত আমার কনজারভেটিভ ম্যানেজমেন্ট অনেক পেশেন্টই কিন্তু ভালো হয়ে যাচ্ছে। সুতরাং আমরা বলবো যে এই যে কোভিড-19 ইনফেকশনটা, যে সমস্ত এগেনস্টে যে অ্যান্টিভাইরাল যে ড্রাগগুলি বেরোচ্ছে, সেগুলো এখনও পর্যন্ত ট্রায়ালে চলছে আমাদের দেশে। মোটামুটি 1 থেকে 2 মাসের মধ্যে হয়তো পজিটিভ আরও ভালো রেসপন্স পাওয়া যায়। কিছু কিছু অ্যান্টিভাইরাল ড্রাগ ভালো কাজও করছে, আর ইন ফিউচার 2 মাসের মধ্যে হয়তো আরও ভালোভাবে সেটাকে প্রয়োগ করা হবে, আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে। আর হয়তো আরও অনেক অ্যান্টিভাইরাল ড্রাগের উপর রিসার্চ করবেন যারা ফার্মাকোলজি, যারা ড্রাগের নিয়ে কাজ করছে। সুতরাং আমরা অনেক আশাবাদী ইন ফিউচার 2 মাস 3 মাসের মধ্যে আরও অনেক অ্যান্টিভাইরাল। তার সঙ্গে আপনি যেটা বললেন ভ্যাকসিন তখন এই যেটা অক্সফোর্ডের যেটা ফেজ 3 ট্রায়াল চলছে, ফেজ 3 ট্রায়ালটা মানে হচ্ছে এটা মানুষের দেওয়া হলো, প্রয়োগ করা হলো, এটার কি পোটেন্সি, কতখানি বডিতে অ্যান্টিবডি তৈরি করলো 1 নম্বর, 2 নম্বর কোনো এরকম পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে না সেগুলো দেখা যায়, আর কতদিনের মধ্যে সে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। এতগুলি যদি ঠিকঠাক করে রেজাল্ট পাওয়া যায়, পুরো পার্শ্ব প্রতিক্রিয়া হলো না, অ্যান্টিবডি যদি ভালো তৈরি হলো, সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে অবশ্যই যে এই ভ্যাকসিনটা এবারে ফেজ 3 ট্রায়ালটা পাস করলো, এবারে ফেজ 4 বা এবার জনসাধারণের জন্য আর হয়তো 3-4 মাস আরও লাগবে, প্রয়োগ করা যাবে। ঠিক। এবং আপনাদেরকে মাথায় রাখতে হবে, যখনই ভ্যাকসিনেশনের প্রশ্ন আসছে তখন সেই ভ্যাকসিন কিন্তু যারা আক্রান্ত নয় তারাও সেই ভ্যাকসিনেশন নিতে পারেন। অর্থাৎ এক্ষেত্রে তাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া আসবে কিনা, যেটা ডাক্তারবাবু বলছিলেন, সাধারণ মানব শরীরেও ভ্যাকসিন কারা নেন? ভ্যাকসিন তো আক্রান্ত হলে মানুষ নেন না, ফর প্রিভেনশন মানুষ নিয়ে থাকেন আগে ভ্যাকসিন। তো কাজেই তার কোনো অ্যাডভার্স এফেক্ট মানুষের উপর আসবে কিনা সেটা দেখে এখনো সময় লাগবে। আমি একটু ডাক্তারবাবুকে জিজ্ঞেস করি, যেহেতু এটা RNA ভাইরাস, আমি পড়ছিলাম, মানে আমি ঠিক এক্স্যাক্টলি এই ব্যাপারটা বুঝলাম না বলে আপনাকে জিজ্ঞেস করছি, যেহেতু RNA ভাইরাস, এই ক্ষেত্রে কি ভ্যাকসিনেশনের ক্ষেত্রে একটু কমপ্লিকেশন আসছে? দেখুন, আগে অনেক RNA ভাইরাসের এগেনস্টে ভ্যাকসিন তৈরি হয়েছে, তার একটা মূল এক্সাম্পল হলো রেবিস ভাইরাস। রেবিসের ক্ষেত্রে যেটা এখন একটা কোনো কাউকে কুকুরে কামড়ালে ভ্যাকসিন দিলেই সে 100% আর জানে তার কোনো রেবিস হবে না। রেবিস কারণ এটা জলাতঙ্ক একবার হলে পেশেন্টকে বাঁচানো যায় না, সুতরাং এর একমাত্রই প্রিভেনশন হচ্ছে ভ্যাকসিন দিয়ে দিলে ভালো হয়ে যায়। এটা কিন্তু RNA ভাইরাস। কিন্তু পরবর্তীকালে অনেক ভাইরাস আছে, যেমন ডেঙ্গু, এই সমস্ত ভাইরাসে কিন্তু এখনও পর্যন্ত কোনো ভ্যাকসিন পাওয়া যায়নি। জিকা ভাইরাস, এই ভাইরাস, অনেক ভাইরাসের এগেনস্টে ভ্যাকসিন পাওয়া যায়নি। এখানে কি সমস্যাটা হচ্ছে? সমস্যাটা 1 নম্বর হচ্ছে আমাদের কোভিড-19 যেহেতু নোবেল ভাইরাস, এর এগেনস্টে যে অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে কতদিন স্থায়ী হচ্ছে 1 নম্বর, রিইনফেকশন যেটা এইমাত্র আপনি বললেন সেটা কতটা চান্স আছে, এই ভ্যাকসিনটা যখন তৈরি হবে ঠিক কতদিন পর দেবো সেটাও একটা এখন তৈরি করতে হবে। যেমন কি ইনফ্লুয়েঞ্জা একটা RNA ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্ষেত্রে দেখা গেছে যে এর পোটেন্সিয়ালি 1 বছর থাকে, 1 বছর পরে আবার সেটা রিপিট করতে হয়, কারণ নিউ স্ট্রেন চলে আসে। সুতরাং এটাও যখন তৈরি হবে কোভিড-19টা, সেটা এখনও পর্যন্ত বিবেচ্য হবে যে এই ভাইরাসটার এগেনস্টে প্রিভেনশন করার জন্য এই যে ভ্যাকসিনটা আছে সেটা কতদিন পর দেওয়া হবে, সুতরাং কতদিন স্থায়ী অ্যান্টিবডিটা। এখন যেটা বলে রিইনফেকশন কখন হতে পারে, যখন ধরুন একটা অ্যান্টিবডিটা যেটা তৈরি হচ্ছে বডিতে সে স্থায়ী না থাকে। এর এগেনস্টে কীভাবে আপনি বুঝবেন যে অ্যান্টিবডি তৈরি হয়েছে কি হয়নি? এইমাত্র যেটা বলা হলো অ্যান্টিবডি টেস্টিং করতে হবে, IgG টেস্টিংয়ে যদি পজিটিভ হয় IgG মানে ভালো তৈরি হয়েছে তার বডিতে, IgG ভালো পজিটিভ মানে তৈরি হয়েছে মানে সে কিন্তু এটাতে অনেকটাই রেজিস্ট্যান্ট ইনফেকশনে পুনরায়। যদি যার IgG অ্যান্টিবডি ভালো তৈরি হবে না তাদের ক্ষেত্রে কিন্তু আবার বারবার ইনফেকশন, রেজিস্টিং পাওয়ারটা কম হবে, খুব স্বাভাবিক। আমি ফোন নেব, কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার, সঞ্চারী মিত্র টালিগঞ্জ থেকে বলছি। আচ্ছা, আমার মায়ের বয়স 58, আমার মায়ের ডায়াবেটিস আছে, কন্ট্রোলে আছে, এই ভ্যাকসিন বেরোলে কি আমার মা নিতে পারে? আর এই আর একটু মানে কিছু প্রবলেম ছিল, এখন কন্ট্রোলে আছে ওষুধকে, এই ভ্যাকসিন বেরোলে আমার মা নিতে পারেন কিনা? আর এর দাম বা রেঞ্জটা কিরকম আসতে পারে, যেটা অক্সফোর্ডে বেরিয়েছে, এটা যদি প্লিজ বলেন। ওকে, থ্যাংক ইউ।
গুড কোয়েশ্চেন। ভালো কোয়েশ্চেন। এখনো পর্যন্ত এই দামটা এখনো বিবেচ্য হয়নি। ইন জেনারেল যে কোনো ভ্যাকসিন যখন আসবে 1000, 1500, 2000-এর মধ্যে থাকবে এরকম একটা ব্যাপার এখন ঠিক জানা যায়নি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অবশ্যই এই যেহেতু ওনার সুগার আছে, প্রেশার, যাদের কিডনির প্রবলেম আছে, তাদেরকে অবশ্যই ভ্যাকসিনটা হয়তো একদম মাস্ট দেওয়া হবে। একটা যখন ভ্যাকসিনটা আসবে বাজারে তখন এর ইন্ডিকেশনগুলো বলে দেবে কোন কোন পেশেন্টকে দেবো। যেমন এর আগেও আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের ইন্ডিকেশন জানি, সিম্পল আমরা নিউমোনিয়া যে ভ্যাকসিনগুলি পাওয়া যায় তারও ইন্ডিকেশনগুলি দেখতে পাওয়া যায়, বলে দেওয়া আছে। এই 7-8টা পয়েন্ট আছে, এদেরকে আগে দেওয়া হবে। সুতরাং অবশ্যই যদি ডায়াবেটিক হয় ওনাকে অবশ্যই ওনার মধ্যে ইন্ডিকেশনের মধ্যে ফেলা হবে যে ডায়াবেটিকদের জন্য এটা একদম মাস্ট ইনজেকশনটা দিতে হবে ভ্যাকসিন। ঠিক। এবং যদি আপনার ডায়াবেটিস আন্ডার কন্ট্রোল থাকে তাহলে সেক্ষেত্রে তারও নির্দিষ্ট গাইডলাইন থাকবে, সেই গাইডলাইন অনুযায়ী আপনাকে চলতে হবে। আপনারা ফোন করতে পারেন, আমরা ফোনের উত্তর দেবো আজকের অনুষ্ঠানের মধ্যে থেকে। তবে আমি আরেকটু জিজ্ঞেস করতে চেষ্টা করি যে এই যে যেভাবে লকডাউন হচ্ছে আমাদের বাংলার ক্ষেত্রে আর কি, মাসে 10 দিন লকডাউন করে, এতে কতটা বেনিফিট যারা সাধারণ মানুষ তারা পেতে পারেন, এর ফলে কতটা লাভ হবে মানুষের? এখন যদি আমরা দেখি কেস ডেলি বাড়ছে, টেস্টিং ডেলি বাড়ছে, তাই জন্য কেসটা আরো আসছে, আমাদের অনেক বাড়ছে কেস, কিন্তু আবার সুস্থতার হারও সুস্থতার হারও বেশি, মারাত্মক। আজকে আমি দেখছিলাম যে খুব অত্যন্ত যথেষ্ট ভালো সুস্থ, কারণ এটা তো বেশিরভাগই যাদের হচ্ছে মাইল্ড টু মডারেট বা অ্যাসিম্পটোমেটিক, অনেকেই ভালো হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা বলবো যে লকডাউনটা যেটা হচ্ছে, যদি আমরা ভাবি যে সপ্তাহে 2 দিন, তাহলে হয়তো এমন একটা ডিসিশন বা প্রিন্সিপাল না হয়েছে যে ওই 1-2 দিন হয়তো একটু আমার যে ইনফেকশনের যে চেইনটা সেটা ব্রেক করার জন্য 1 দিন 1.5 দিন আমরা সাফিসিয়েন্ট। আর যদি এরকমও করা যেতে পারে যে টানা যদি 7 দিন বা 14 দিন করা যায়, সেটা আবার দেখতে হবে আমাদের অর্থনৈতিক অবস্থাটাও দেখতে হবে। হয়তো সকালবেলা কিছুটা টাইম একটু গ্যাপ দিয়ে, এটা কিন্তু এটা অনেক জায়গায় হচ্ছে, এটাও করলে কিন্তু খোলা থাকছে, তারপর থেকে রাত্রে এটাও করলে কিন্তু, আর যখন খোলাও থাকবে দোকানটা, বাইরে অফিস যেটা বলা বাজার, তখন যদি আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে বাজার করতে পারি, সেক্ষেত্রে কিন্তু এই যে এখন যে কেস রেটটা বাড়ছে সেটা অনেকটা কমবে। সুতরাং এই যে ধরুন মাসে 10 দিন যদি এরকম লকডাউন হয়, সেটা অবশ্যই ভালো হবে। তার থেকেও যদি বলা হয় যদি আমি টানা 7 দিন বা 10 দিন একটু লকডাউন বাড়িয়ে দিই, আরও ভালো হবে। ঠিকই, মানে আমাদেরকে প্রত্যেক দিনের জীবনযাপনও করতে হবে, কাজ করতে হবে, ব্যবসা করতে হবে, আর্থিক প্রগতিকে রক্ষা করতে হবে। কারণ এর সবথেকে বড় কারণটা কি, যদি আমরা জানতে পারতাম যে আগামী 3 মাস পরে ভাইরাস পুরোপুরিভাবে চলে যাচ্ছে, আমরা পুরোপুরিভাবে মুক্তি পাচ্ছি করোনার প্রাদুর্ভাব থেকে, তাহলে একটা সার্টেন লিমিট পর্যন্ত আমরা যেতে পারতাম। যেহেতু এই আমাদের লক্ষ্য বস্তুটা আনসার্টেন, আমরা কোথায় গিয়ে শেষ করবো এটা আমরা জানি না, এটা পরিষ্কার স্পষ্ট দেখা যাচ্ছে না। কাজেই দুটো প্রসিজিয়ার কিন্তু একই সঙ্গে করতে হবে, এবং ভারতবর্ষের অনেক রাজ্যের ক্ষেত্রেই রয়েছে এরকম সমস্ত কর্মকাণ্ড চলছে, কিন্তু পাশাপাশি আবার মানুষকে এই সতর্ক থেকে চলবার কথা বলা হচ্ছে। যেটা আমার খুব খারাপ লাগছে এটাই যে আমরা কিন্তু অনেকে, আমরা আমাদের কথা বলছি, আমাদের রাজ্যের কথা বলছি, বাঙালিদের কথা বলছি, আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা নিয়মকানুনগুলোকে গয়ঙ্গচ্ছ করে একেবারে মানে গঙ্গায় বিসর্জন দিয়ে চলছি। মানে এটা একদমই ঠিক নয়। কেন ঠিক নয় আমি ডাক্তারবাবুর কাছে আসবো, যদি কারোর ফোন থাকে আমরা ফোন নেব, তারপর আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেক ক্ষেত্রে খুব ক্যাজুয়াল মুড আমরা দেখছি, ইভেন যখন লকডাউন হচ্ছে সেই দিনও পুলিশ যাদের আটক করছে, আমাদের টিভি ক্যামেরায় তোলা ছবিতে দেখা যাচ্ছে অনেকে মাস্ক না পরে এমনি রাস্তায় বেরিয়ে পড়েছেন। না, অবশ্যই এটা করা উচিত নয়। এখন আমরা বলছি হচ্ছে ইমিডিয়েটলি যে 3টে জিনিস করতে বারণ করা হচ্ছে সেটা করবেন না। 1 নম্বর হচ্ছে মাস্ক না পরে বাইরে বেরোবেন না, এখন অনেক জায়গায় দেখা যাচ্ছে মাস্ক না পরে ঘুরে বেড়াচ্ছে। আর হচ্ছে অবশ্যই যদি আপনি বাইরে বেরোন একটা স্যানিটাইজার নিয়ে বেরোন, হাতটা ভালো করে পরিষ্কার করুন। আর হচ্ছে এখন যেটা দেখতে পাওয়া যাচ্ছে এদিক ওদিক অনেক জায়গায় সমাবেশ হচ্ছে, সেগুলোকে এড়িয়ে চলুন। জানি যে অনেক জায়গায় এড়ানো যায় না, অবশ্যই বিয়ে বাড়ি এগুলো তো অনেকটাই বন্ধ করা হচ্ছে, কিন্তু যেগুলো লোকাল সমাবেশটা সেগুলোকে অ্যাভয়েড করে চলুন। তাহলে কিন্তু হচ্ছে ইনফেকশনের রেটটা একজনের থেকে যদি আরেকজনের থাকে অ্যাসোনিমিতা সেখানে, বা আমার যদি ইনফেকশন থেকেও যায়, অনেকে আবার কী হচ্ছে তার জ্বর সর্দি কাছে সে বলছে না, হাইড করে আছে, তাদেরকে দেখাচ্ছে না ডাক্তারবাবুকে, সেই ক্ষেত্রে কিন্তু আরও প্রবলেম হতে পারে। যে ভালো যে খারাপ তার থেকে ভালো যে ছড়িয়ে যেতে পারে এই সমাবেশে যদি বেশিরভাগ জয়েন দিয়ে করে। সুতরাং এগুলোকে 3টে জিনিস যদি অ্যাভয়েড করা যায় ইন ফিউচার, তাহলে কিন্তু কেস রেটটা অনেকটা কমবে। এবং যে কারণের জন্যই আপনি সমাবেশ করুন না কেন, ব্যক্তিগত ক্ষেত্রে হতে পারে অথবা রাজনৈতিক আবেগ থেকে হতে পারে, যেটাই হোক না কেন, যে পার্সপেক্টিভ তৈরি হোক না কেন, আপনি আপনার কথাটাকে বুঝে চলুন, আপনার স্বার্থের কথা চিন্তা করুন, আপনার শরীরের কথা চিন্তা করুন, আপনার পরিবারের কথা চিন্তা করুন। তাহলেই দেখবেন এই যে ফিজিক্যাল ডিস্টেন্সিংয়ের কথাটা চিকিৎসকেরা চিৎকার করে ফ্রম দ্য বিগিনিং ডে বলছেন, তাদের এই লক্ষ্যটা কিন্তু সফল হবে, এবং আপনি আপনার শরীরকে, স্বাস্থ্যকে, নিজেকে অনেক বেশি নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে রাখতে পারবেন। কে রয়েছেন ফোনে? নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? নাম বলুন। আমি মেদিনীপুর থেকে বলছি। নাম কি আপনার? হ্যালো, আপনার নামটা একটু শুনবো।
আমি মেদিনীপুর থেকে তপন দাস কথা বলছি। তপন বাবু বলুন, স্বাগত। আমি যেটা জানতে চাইছিলাম যে আমার একজন রিলেটিভ আছেন যার ইতিমধ্যে আমরা জন্ডিসের জাম পেয়েছি এবং সঙ্গে টাইফয়েডের জাম আছে শরীরে, এবং কিছু সিমটম দেখা দিচ্ছে, যেমন জ্বর আছে, হালকা গায়ে জ্বর। তো এখন আমাদের কি করা যায়? এই রিপোর্টগুলো কি চিকিৎসা চালানো নাকি আমাদের করতে হবে, তা কি করা যেতে পারে? আপনার আত্মীয়ের জ্বর আছে তাই বলছেন তো? জ্বর কতদিন ধরে জ্বর আছে? 2-3 দিন। এখন উনি কি করবেন তাই তো? বয়স কিরকম ওনার? বয়স ধরুন 42-45। হ্যাঁ, 42-43। 42-45। 2-3 দিন ধরে জ্বর, উনি কি করবেন? অবশ্যই যদি জ্বর থাকে, তার সঙ্গে অন্যান্য কোনো উপসর্গ না থাকে, সেই জ্বরটা যদি বাড়তে থাকে, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে জ্বরের সঙ্গে যদি অন্যান্য উপসর্গ দেখতে পাওয়া যায়, কাশি, শ্বাসকষ্ট, তারপর হচ্ছে নাকের গন্ধ চলে যাওয়া, মুখের স্বাদ চলে যাওয়া, এগুলি কিন্তু অ্যালার্মিং সাইন বলে। অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। ডাক্তারবাবু যা বলবেন সেরকমভাবে যা ওষুধ দেবেন বা যা টেস্ট করতে বলবেন সেগুলি মেনে চলুন। তাহলে কিন্তু যদি ওনার কোভিড-19 যদি থাকেও, তাহলে ধরা পড়ে যাবে তাড়াতাড়ি, তাহলে ট্রিটমেন্ট হয় ভালো হয়ে যাবেন। মানে অ্যাকচুয়ালি কি একটা জিনিস একটু আপনাদেরকেও বুঝতে হবে, আমাদের নর্মালি যদি সর্দি কাশি হতো, এর আগের বছর যদি হতো, এই সময়তেই যদি হতো, বর্ষা পড়ছে বাইরে, জলে ভিজলে সর্দি কাশি হতে পারে, তাহলে কি আমরা খুব বেশি চিন্তা করতাম না? সর্দি কাশি জ্বর, সামান্য দোকানে গিয়ে প্যারাসিটামল ইত্যাদি কম্বিনেশন ওষুধ খেয়ে নিতাম, আমাদের কমে যেত। কিন্তু এখন যেহেতু এই এপিডেমিক সিচুয়েশন, প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে আমাকে ভেবেই নিতে হবে, যেটা ডাক্তারবাবুরা বলছেন বারবার করে, যে আমাদের কিন্তু এটাকে ক্যাজুয়ালভাবে নিলে চলবে না। তার কারণ একটাই, এর থেকে কিন্তু সংক্রমিত হতে পারেন আপনার পরিবারের সদস্যরা। কাজে অতি সত্বর যোগাযোগ করে যদি টেস্টটা করিয়ে নেওয়া যায়, আপনি নিজের দিক থেকেও কনফার্ম থাকলেন। কে রয়েছেন পরে ফোনে? হ্যালো। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? নাম বলুন। আমার নাম হচ্ছে মুক্তিপদ সাহা, কাটোয়া, বর্ধমান জেলা। বলুন মুক্তিপদ। বলছি যে এখন এই করোনার প্রোটেকশন হিসেবে কি কি খাওয়া উচিত? লোক বলছে হ্যাঁ। হ্যালো। হ্যাঁ, আপনি কি খাবেন, মানে আপনার ডায়েট চার্ট কি হবে তাই তো? হ্যালো। হ্যাঁ, আপনি কি কি খাবেন, মানে সি বা কাঁচা হলুদ এসব খেতে বলছে, আর কি কি খাওয়া যায়? বেশ, ঠিক, শুনুন। হ্যাঁ, শুনুন। যে খাবারে ভিটামিন সি একটু বেশি থাকবে, ভিটামিন বি যেগুলি আছে, যেমন একটা প্লেন আমি যদি ভাবি তার সঙ্গে প্রোটিন, একটা ডাল, সবজি বেশি করে খাওয়া, মাছ, ডিম, তার সঙ্গে সঙ্গে আমার ভিটামিন সি বেশি থাকে লেবুতে থাকে, আমলকিতে থাকে, পেয়ারাতে থাকে, এই সমস্ত ফল, যে কোনো ফলের জুসে থাকে ভালো ভিটামিন সি, এগুলি খান। আর তার সঙ্গে সঙ্গে খাওয়ার পাশাপাশি একটু ব্যায়ামও করুন, রোজ এক্সারসাইজ একটা 5-10 মিনিট থেকে 15 মিনিট সাফিসিয়েন্ট, আপনার ইমিউন বুস্ট আপ হবে। তারপরে যদি মনে হয় যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, একটু ডাক্তারবাবুকে দেখে ভিটামিন নিয়ে নিন। ভিটামিন সিও বাজারে পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল, তার সঙ্গে সঙ্গে আমার জিঙ্ক কম্বিনেশনও পাওয়া যাচ্ছে, আর ভিটামিন বিও পাওয়া যাচ্ছে কম্বিনেশনে। এগুলি আপনি খান, ভালো থাকবেন। বেশ, এবার আমাদেরকে নিজেদের কিছু কিছু কাজ করতে হবে। আপনাদেরকে একটা খবর দিই, আপনি জানেন কিনা আমি জানি না, নতুন করে নিয়ম আনছে ফিফা। কি আনছে? সেখানে ফুটবল খেলা অনেক জায়গায় শুরু হচ্ছে মাঠে। এবার থেকে মাঠে যদি কোনো প্লেয়ার, তার যদি কাশি হয়, তাহলে সেক্ষেত্রে রেড কার্ড দেখানোর প্রভিশন আসতে চলেছে। কাজেই আপনাকে কি করতে হবে, এটা কিন্তু আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। আপনার যদি কাশি হয় বা যদি হাঁচি হয়, কি করবেন? আমরা শহর কলকাতায় যারা ঘুরি, তার একটা জিনিস খুব তিক্ত অভিজ্ঞতার আমরা সামনাসামনি হই, সেটা হচ্ছে যে কোনো জায়গায় ইচ্ছে খুশি মতো কিছু মানুষ, অবশ্যই সবাই নয়, কিছু মানুষ, তারা কেন করেন এটা আমি জানি না, তাদেরকে তো মানুষ আইডেন্টিফাই করেন যে এরাই এইখানকার মানুষ। তো এরা কিন্তু যেখানে সেখানে স্প্লিটিং করবার একটা অভ্যেস থাকে, যেখানে সেখানে থুতু ফেলবার একটা প্রবণতা থাকে। আপনি যদি আমাদের ঐতিহাসিক হাওড়া ব্রিজে যান, যেটা সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য, আপনি দেখবেন যে হাওড়া ব্রিজের বিভিন্ন ইস্পাতের পিলারের নিচেও থুতু ফেলা মানুষের একটা অভ্যেস। এটা নিয়ে বহু খবর হয়েছে, বহু নিউজ চ্যানেল আলোচনা করেছে, আমরা ইভেন্ট করেছি, আমি অনেক প্রোগ্রাম করেছি এই নিয়ে। এই যে অভ্যেসগুলো, কুঅভ্যেস, বদভ্যেস, এগুলোকে ছাড়তে হবে। তবে ডাক্তারবাবুর কাছে যাবো যে স্যার একটু কাইন্ডলি বলে দিন কোন কোন কুঅভ্যাস বা বদভ্যাসের ফলে এই জীবাণুর সংক্রমণ, এই ভাইরাসের সংক্রমণ বাড়তে পারে, যেগুলোকে কন্ট্রোল করা উচিত। 1 নম্বর হচ্ছে এদিক ওদিক কাশবেন না। যদি আপনার হাঁচি হয়, আপনার কোনোই দিয়ে সেটাকে ঢাকুন, হাত দিয়ে নয়, কারণ ওই হাত যদি আপনার অন্য কোনো জায়গায় আপনি টাচ করেন, সেখান থেকে কিন্তু ভাইরাস ইনফেকশনের চান্স বেড়ে যায়। আপনি যদি আপনার নিজস্ব যদি সর্দি কাশি হয়, মাস্ক ছাড়া বাইরে বেরোবেন না, অবশ্যই ট্রিপল লেয়ার মাস্ক যেটা বলা হয় সেটা পরে বেরোন যদি আপনার সর্দি কাশি হয়।
বাড়ির মধ্যে আপনি মাস্ক ছাড়া থাকতে পারেন, এমনি সময় সর্দি কাশি হলে অবশ্যই মাস্ক পরুন। আর এই মধ্যে যেটা বলা হলো, বাইরে এদিক ওদিক কোনো থুতু ফেলবেন না, কারণ থুতুর সঙ্গে কাশিরও আসতে পারে। সেখান থেকে যদি এই যে ইস্পাতের উপরে বা কোনো ড্রাই অবজেক্টে আপনি যদি থুতু ফেলেন, সেটার মধ্যে যদি আমার যদি স্পুটাম যদি মিশে থাকে, সে যদি অন্য কেউ টাচ করে ড্রাই অবস্থায়, সেখান থেকে নাকে যায়, কারণ দেখা যাচ্ছে এই ভাইরাসটা কিন্তু বলাই হয়েছে 3 দিন পর্যন্ত থাকতে পারে এই সমস্ত অবজেক্টের উপরে। সুতরাং সেখান থেকে অন্য একজনের চান্স কিন্তু বেড়ে যায়। সুতরাং এই সমস্ত জিনিসগুলো আপনি যদি মেনে চলতে পারেন, আর তার সঙ্গে সঙ্গে আপনি যদি বাইরে স্যানিটাইজার ইউজ বা হাতে করে নিয়ে চলে যান, সেক্ষেত্রে বারবার আপনি যদি হাত পরিষ্কার করেন, সেক্ষেত্রে কিন্তু ইনফেকশনের চান্সটা অনেক কম থাকবে, আপনিও ভালো থাকবেন, আপনার থেকে অন্য কোনো লোকের জনসাধারণের ইনফেকশনটা হবে না। একদমই। এবং মাথায় রাখবেন যে নিয়ম কিন্তু আগামী দিনে আরও হবে, মানে শুধুমাত্র যে ফুটবল মাঠে নিয়ম হয়েছে তা নয়, আগামী দিনে পুলিশ প্রশাসন যখন মানুষকে বলবেন রাস্তায় বেরোনোর জন্য, প্রশাসন যখন বলবেন, তখন কিন্তু নিয়ম কানুন থাকবে অনেক কিছু। এবং আমি জানি না যে কবে থেকে আবার রেলপথ চালু হবে, সব থেকে বড় গণপরিবহন মাধ্যম সেটা কবে চালু হবে, কিন্তু আপনারা মাথায় রাখবেন এবার যে কোনো গণপরিবহন মাধ্যমেই অনেক কড়াকড়ি করা হবে এবং তার নিয়মও কিন্তু অনেক বেশি থাকবে, সেই নিয়মগুলো আপনাকে মানতে হবে না। যদি সেই নিয়ম মানা হয় তাহলে কিন্তু আপনাকে ডিরেক্ট পেনাল্টি করা হবে, ডিরেক্ট পেনাল্টি। আমি আবারও বলে দিচ্ছি, ফুটবল মাঠে ফিফার নিয়ম, কোনো প্লেয়ার যদি কোনো সময় কাশে তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বার করে দেওয়া হবে। নতুন নিয়ম আসতে চলেছে। কে রয়েছেন ফোনে? হ্যালো, আচ্ছা বেশ, আমরা নেব ফোন, কিন্তু আমি একটু বলে রাখি যে আর এবার আমরা এই যে যারা সেভ হোমে থাকছি ডাক্তার, এখন তো হসপিটালে সবাই যাচ্ছেন না, যাওয়ার অপশানও নেই, এবং সরকারও প্রশাসনও বলছেন আর কি, সেফ হোমে থাকলে আমাদেরকে কি কি বিশেষ নিয়মকানুন মানা উচিত, বা সেখানে যারা কেয়ার গিভার্স রয়েছেন তারা কিভাবে দেখবেন বা কিভাবে প্রসিজিয়ারটা চলবে আর কি? সেফ হোম এমন একটা জায়গা যেখানে আমি যদি জনসাধারণের বাড়ির কারো যদি হয় ইনফেকশন বা এমনি কারো যদি কোভিড-19 ইনফেকশন হয়, তাদেরকে রেখে দেওয়া হচ্ছে। যখন বাড়িতে তাদের জায়গা অতটা নেই, হয়তো আমার ওভারক্রাউডিং হওয়ার চান্স বেশি, জনঘনত্ব বেশি ঘরের মধ্যে, সেক্ষেত্রে আমরা বলবো সেফ হোমে থাকুন। ওখানে কেয়ার গিভাররা আছে, নার্সিং স্টাফও থাকবে, ডাক্তারবাবুরা রাউন্ড দিয়ে যাবে, আপনার যা সমস্যা সেটা বলবেন। এর মধ্যে সেফ হোমে থাকার সময় যদি আপনার কোনো সমস্যা যদি বাড়ে, কাশি বাড়লো বা শ্বাসকষ্ট হলো, সেক্ষেত্রে আপনাকে হসপিটালে নিয়ে যাওয়া হবে, হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হবে। এটা হচ্ছে সেফ হোম। আর কিছু কিছু জায়গায় বেসরকারি হাসপাতালের সঙ্গে স্যাটেলাইট সেন্টার তৈরি হয়েছে, স্যাটেলাইট সেন্টারের মাধ্যমেও আপনাকে পর্যবেক্ষণ এইভাবে একই রকম পর্যবেক্ষণ করা হবে। যদি আপনার কোনো এই স্যাটেলাইট সেন্টার বা সেফ হোমে থাকার মধ্যে যদি কোনো সমস্যা শুরু হয়, আপনি সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি হয়ে ট্রিটমেন্ট আপনার শুরু হয়ে যাবে। মনে রাখবেন দুটোতেই সমতুল্য, তবে আপনার যদি অ্যাসিমটোমেটিক বা হালকা সিমটোমেটিক ইনফেকশন হয়, সেক্ষেত্রে আপনি সেফ হোমে থাকলেন, আর যদি মডারেট টু সিভিয়ার হয়ে যায়, সেখানে আপনি হাসপাতালে গেলেন, চিকিৎসা পেলেন। সুতরাং আপনি প্যানিক হবেন না, সবসময় ডাক্তারবাবুরা আপনাদের সঙ্গে আছেন। আপনার যা সমস্যা সেটা কিন্তু খুলে বলতে হবে, যা সর্দি কাশি যদি থাকে সেটাকে লুকাবেন না, কারণ পরবর্তীকালে এই ভাইরাসটা এমন একটা নোবেল ভাইরাস, এমন দেখা গেছে ধরুন ইনফেকশন হলো, সর্দি কাশি জ্বর 2 দিনের পর কমে গেল, আবার 4 দিনের পরে বাইট শুরু হলো, স্পাইক বাড়লো, সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো যখনই আপনার জ্বর, এই সময়টা প্যান্ডেমিকের সময় জ্বর কাশি যখন শুরু হয়েছে, অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন। শুধুমাত্র কোভিড-19 না, অন্যান্য ইনফেকশনও হতে পারে, তারও ট্রিটমেন্ট করান একসঙ্গে সঙ্গে। একদম ঠিক। কেউ কি রয়েছেন ফোনে? আমরা ফোন নেব, কিন্তু পাশাপাশি এই সেফ হোমের সঙ্গেই একটা বিষয় আমরা খুব ফেস করছি, যেটা আপনারাও অনেক ক্ষেত্রে দায়ী তার জন্য, সরাসরি আপনাদেরকেই দায়ী বলবো, কারণ অনেক ক্ষেত্রে সংক্রমিত রোগীকে মানুষ অনেকটা দূরে সরিয়ে রাখছেন, তার সঙ্গে অমানবিক ব্যবহার করছেন। আমাদেরকে বারবারই বলা হচ্ছে, প্রশাসন থেকেও বলা হচ্ছে, আপনার টেলিফোনে যখন আপনি ফোন করছেন অন্যকে, তখন আপনি রিংটোনের আগে সেটা শুনতেও পাচ্ছেন যে লড়াইটা কিন্তু রোগের সঙ্গে, রোগীর সঙ্গে নয়। কিন্তু আমরা কেন জানি না, একবিংশ শতাব্দীতেও শিক্ষিত সভ্য ভদ্র মানুষ যাদের বড় বড় একাডেমিক কোয়ালিফিকেশন রয়েছে, তারাও কিন্তু, আমরা কয়েকদিন আগে খবর করছিলাম অ্যাপার্টমেন্টের মধ্যে তাকে একঘরে করে রাখা হয়েছে, তাকে নিচে নামতে দেওয়া হচ্ছে না, এমনকি ইভেন তাকে কমন লন ইউজ করেছে যে হসপিটালে যাবে তার জন্য তাকে পারমিশন দেওয়া হচ্ছে না। তার বাড়ির যে গার্বেজগুলো থাকে, প্রত্যেকদিন রান্নাবান্নার জন্য যে উচ্ছিষ্ট তৈরি হচ্ছে, সেটাকে ফেলতে দেওয়া হচ্ছে না। পুরসভার কর্মীরা অনেক ক্ষেত্রে বলছেন যে ওনারা যদি এক্ষেত্রে গার্বেজ ডাম্প করেন, আমরা কিন্তু সেটাকে নেব না, আমরা পুরো অ্যাপার্টমেন্টেরই আবর্জনা পরিষ্কার করবার কাজ, সাফাই সুতরা করবার কাজ বন্ধ করে দেব। এই ধরনের অমানবিক পরিস্থিতি তৈরি হওয়ার কি কোনো টেকনিক্যাল কারণ আছে? আমাকে এটা জানতে হবে। আপনি করবেন না বললে তো হবে না, আপনি আবার করবেন, আমি এটাও জানি, আবার কালকে সকালে উঠে করবেন, আবার ওনাদেরকে ব্রাত্য করবেন, আবার ওই বাড়িটাকে বাঁশ দিয়ে ঘিরে রাখবেন, লোককে বেরোতে দেবেন না, ওনার বাইরে বেরোলে দূরে সরে যাবেন। এমনকি ইভেন অনেক ক্ষেত্রে পজিটিভ হওয়ার পরেও মানুষ র্যান্ডাম এই ব্যবহার করছেন। টেকনিক কি বলছে, টেকনিক্যাল পার্সনরা কি বলছেন, ডাক্তারবাবু বলবেন।
ডাক্তারবাবু কি বলবেন এই ব্যাপারটা হচ্ছে স্ট্রিক্ট প্রোটোকল আছে। যদি কোনো বাড়িতে কোভিড-19 পজিটিভ কোনো হয় পেশেন্ট, তাহলে তার বাড়ির অন্যান্য সদস্যগুলোকে তাদের থেকে দূরে রাখতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তাদেরকে প্রোটেকশন দিতে হবে। আর যেটা এই যে সমস্যাগুলো আপনি যেটা বললেন, সেগুলো সব অমানবিকতার পরিচয়। কারণ দেখা যাচ্ছে, এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে বলা হচ্ছে ওই পাড়ার ওই অমুক বাড়িতে কোভিড-19 পজিটিভ টেস্ট আছে। এটা একটা যেন গসিপ, মানে সবার মুখে ছড়াচ্ছেও। হ্যাঁ, সুতরাং এই বাড়ির সামনে দিয়ে আপনারা হাঁটবেন না। এটা এরকম কোনো ভাইরাস নয় যে ওই বাড়ির সামনে দিয়ে হাঁটলে আপনার ইনফেকশন হয়ে যাবে। দেখা গেছে, এরকমও দেখা গেছে, ধরুন বাড়িতে যদি 6 জনের সদস্য থাকে, 2 জনের যদি হয়, 4 জনের কিন্তু হলো না। সুতরাং সেটা ভাবতে হবে আমাদের যে আপনি যখন এটা মানে আপনি যখন এই ব্যাপারটা ভাববেন, নিজস্ব মানবিকতার পরিচয় দিয়ে ভাববেন। যে আপনি যখন ভাবছেন যে এই যদি এই বাড়ির ওই পাড়ার ওই বাড়ির লোকেদের হয়, সেটা আমার হয়, অবশ্যই সেটা আপনি প্রোটেকশন নিন তাদের এগেনস্টে। আপনার যখন যদি মনে কোনো এই ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা থাকে, আপনি ডাক্তারের সঙ্গে পরামর্শ নিন। ফালতু আপনারা কোনো ব্লেম করবেন না কোনো পেশেন্টকে যারা কিন্তু কোভিড-19 পজিটিভে আক্রান্ত বা তাদের বাড়ির লোককে। কারণ এতে মানসিক বিপর্যয়ের শিকার হয় কোভিড-19 পজিটিভ। তাদের হয়তো কিচ্ছুই হয়নি, সিম্পল একটা জ্বর কাশি, তাদেরকে এমনভাবে স্টিগমা দেওয়া হয়। এটা বহু প্রাচীন সময় হয়েছিল, সেটা কুষ্ঠর সময়, তখন খুব এরকম করা হতো। স্টিল নাও এখনও আমরা দেখতে পাচ্ছি, শুধুমাত্র বাড়ির লোকেও নয়, এমনকি সোশ্যাল মিডিয়া পর্যন্ত উঠে আসে যে এই বাড়ির এরা পজিটিভ, সুতরাং এদেরকে এড়িয়ে চলুন। এই কথাটা একদম ভালো নয়। আপনারা যখন বুঝতে পারছেন, অবশ্যই তারা কিন্তু ইনফেকশন হয়েছে, হতেই পারে। এখন আপনি যারা ভাবছেন যে এদেরকে অ্যাভয়েড করা উচিত, হয়তো তাদেরও হয়তো হতে পারে। সুতরাং আপনারা সতর্কে থাকুন। আরটা হচ্ছে আতঙ্কে নয়, অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন যে এর এগেনস্টে আমরা কী কী প্রোটেকশন নিতে পারি। অবশ্যই আপনি যদি সেই স্বাস্থ্যবিধি মেনে চলতে পারেন, আপনার হবে না। কারণ এইটা দিয়ে আপনি চলতে পারেন, কোনো অসুবিধা নেই। WHO যা যা স্বাস্থ্যবিধি সেগুলি মেনে চলুন, কিচ্ছু হবে না আপনাদের। বেশ, আমি এবার কিছু প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন করব। আচ্ছা, কেউ কি আছেন ফোনে? হ্যালো, আমি খুব প্র্যাকটিক্যাল একটা কোয়েশ্চেন করি, যেটা চিকিৎসা অব্যবস্থার ক্ষেত্রে অ্যাম্বুলেন্সের ভূমিকা। আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে আমরা একাধিক খবর করেছি, এবং স্টিল হয়তো আজকের দিনে দাঁড়িয়েও অ্যাম্বুলেন্সের অমানবিক ভূমিকা মানুষকে খুব পেইন দিচ্ছে। 7 কিলোমিটার যেতে গেলে যদি কেউ 10,000 টাকা ভাড়া চান, তারপরে পিপি কিট যদি তার জন্য এক্সট্রা টাকা দিতে হয়, তাহলে কিন্তু চিকিৎসা পরিষেবা পেতে গেলে খুব সাধারণ যারা মানুষ তাদের অসুবিধা হবে। যারা অনেক বিত্তশালী তাদের খুব একটা সমস্যা না হলেও সাধারণ মানুষের প্রবলেম হবে। ডাক্তারবাবুরা কিভাবে বিষয়টিকে দেখছেন, আমি একটু এটা জানতে চাইবো। ডাক্তারবাবুরা, চিকিৎসকেরা কীভাবে বিষয়টিকে দেখছেন, এবং অ্যাম্বুলেন্স চালকদের জন্য তাদের সাজেশন কী হবে? ডাক্তারবাবু কী বলবেন? অ্যাম্বুলেন্স চালকদের ক্ষেত্রে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে প্রশাসনকে ভালো রকমের ক্ষমতা নিতে হবে, একটা নির্দিষ্ট ভাড়া করে দিতে হবে। আমি একটু ফোনটা নিয়ে নিই। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি দুর্গাপুর থেকে পার্থ দত্ত বলছি। বলুন পার্থবাবু। হ্যাঁ, বলছি যে ধরুন এমনিতে এই সময় তো জ্বর টর হয়, তো ডাক্তারবাবুর কাছে গেলাম, ধরুন জ্বর হয়েছে, বললো যে জ্বর হয়েছে এবং কাশি টাশি কিছু নেই। তো আশেপাশে অনেক জায়গায় হচ্ছে শুনছি। সেই সময় যদি ঘরে আমাকে বললো যে ঘরে আপনি থাকুন, ঘরে থাকলাম। এবার সেই সময় কি ওষুধ খাবো না খাবো, অনেক সময় ডাক্তারও পাচ্ছি না। সেই নিজের সেফের জন্য কি শুধু ওই প্যারাসিটামল বা এই টাইপের কিছু ওষুধ খেয়ে যাবো, না অন্য কিছু কি করবো, মানে কিভাবে থাকবো তাহলে, বুঝেছি, সেটা যদি বলেন। ওকে ওকে ওকে। এই সময়টা যদি জ্বর হয় অবশ্যই প্যারাসিটামল খান বয়স অনুযায়ী। যদি একটু বয়স হয় 650 বা একটু কম বয়স 11 থেকে 20, সেটা 500 খেতে পারেন। এবারে ওষুধটা খেলেন, বেশি করে জল খান, আর আপনি নিজস্ব থেকে একটা ভিটামিন খেতে পারেন। তারপরে যদি জ্বরটা না কমে, আপনি ডাক্তারের পরামর্শ নিন। আর যদি মনে করেন যে আমি ফার্স্ট দিন থেকে ডাক্তারের পরামর্শ নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ডাক্তার এখন এই সময় প্যান্ডেমিকের সময় জ্বর হলে অবশ্যই প্রথম দিন থেকেই এখন টেলিকনসালটেশন বা ফোনও আছে, ফোনেও ফোন করুন ডাক্তারবাবুকে। বা এখনও জানা গেছে নিকটবর্তী অনেক জায়গায় কিন্তু জেনারেল ফিজিশিয়ানরা বসছে, তাদেরকেও দেখাতে পারেন। আর আপনার ট্রিটমেন্ট নিন, যদি ওনারা যেভাবে বলবেন। কারণ জ্বর শুধু কোভিড-19 জন্য হয় না, কারণ এখন বর্ষাকাল, ডেঙ্গু হতে পারে, ম্যালেরিয়া হতে পারে, তার সঙ্গে সঙ্গে আমার অন্যান্য ইনফেকশন থেকেও হতে পারে। সুতরাং ডাক্তারবাবুর কাছে গেলে উনি একবার ভালো করে বলে দিতে পারবেন, আর সাজেস্টিভ যে আমার ইনভেস্টিগেশনগুলো সেটি উনি করে দেবেন। বেশ, আমি অ্যাম্বুলেন্স প্রসঙ্গে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেছি। অ্যাম্বুলেন্সের যেটা ব্যাপারটা হচ্ছে প্রশাসনকে ক্ষমতা নিতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অ্যাম্বুলেন্সের ভাড়াটা ঠিকঠাক করতে হবে। যদি ঠিকঠাক করে ভাড়া বলে দেওয়া যায় এতদিন থেকে এত কিলোমিটার এত টাকা, সেটা আপনি ঠিক আছে, যখন আমার পিপিই কিট লাগছে, যে ড্রাইভার করছে অবশ্যই তার একটা ভাড়া যদি নিতে পারে কোনো অসুবিধা নেই, যদি না হয় সরকার দিলেও আলাদা ব্যাপার। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেটা আমরা বলবো যে যখন যে কোনো সময় যে
এত কিলোমিটার পর্যন্ত এত কিলোমিটার যা ভাড়া সেটাই নিন। আর যদি প্রশাসন, যদি আমার এক্সট্রা কিছু থাকলে অ্যাম্বুলেন্স ড্রাইভারদের সঙ্গে প্রশাসনের সঙ্গে কথা বলুন, বা তাদের যারা আছেন প্রশাসন বা তাদের যারা অথরিটি আছে তাদের সঙ্গে কথা বলুন যে এই ভাড়াটা কত হবে, সেই অনুযায়ী আপনারা চলুন। হট করে একজনকে বলা হলো 2000, সেটা হয়ে হলো 4000, 5000, এরকমভাবে করবে না, নির্দিষ্ট ফিক্সড অ্যামাউন্ট করলে কিন্তু ভালো হয়। একদমই। কয়েকদিন আগে অ্যাম্বুলেন্সের যারা চালক তাদেরকে আমরা একটা স্ট্রিং অপারেশন করি, তো তাতে দেখা যায় যে ওনারা বলছেন যে অ্যাম্বুলেন্সের চালকদের অর্গানাইজেশন এটা করেছেন, এর কোনো ভিত্তি নেই। আমি সরকারকে রিকোয়েস্ট করব, মাননীয় প্রশাসন রয়েছেন, স্বাস্থ্য দপ্তর রয়েছেন, তাদেরকে রিকোয়েস্ট করবো এটাই, ঠিক নির্দিষ্ট পেরিফেরি করে দিতে, নির্দিষ্ট প্রোটোকল করে দিতে, নির্দিষ্ট নিয়ম করে দিতে, নির্দিষ্ট রেট চার্ট করে দেওয়া হোক এক্ষেত্রে। তাহলে কিন্তু যারা যারা পেশেন্ট, যারা পার্টি থাকবেন, মানে যারা তার আত্মীয় স্বজন বা যারা তাকে নিয়ে যাচ্ছেন অ্যাকচুয়ালি, তাদের ক্ষেত্রে ডাউটটা তৈরি হবে না। এবং তারা বিভিন্ন জায়গায় প্রতারিত হচ্ছেন, এই অনুষ্ঠান থেকে আমি এটা রিকোয়েস্ট করব, তাদের প্রতারণা থেকে বাইরে রাখবার জন্য সরকারকে উদ্যোগ নিতে আমরা এখান থেকে অনুরোধ করব। কে আছেন ফোনে? হ্যাঁ, আমি বললাম যে আমি হচ্ছি, আমার বয়স হচ্ছে 57। আচ্ছা। হ্যাঁ, আমার প্রথমে জ্বর হয়েছিল, তারপরে আমি দুবার ধরে জ্বরটা যখন হলো তখন আমি যে টেস্ট করালাম, তো টেস্টে আমার পজিটিভ হলো। তো আমি সেই থেকেই আমি হোম যেতে আছি, আইসোলেশনে আছি। হ্যাঁ, তো আমার আজকে 18 দিন হলো ডাক্তারবাবু। আমি এবারে রিপিট চেষ্টা করে নেগেটিভ করবো কিভাবে? আচ্ছা, ঠিক আছে, বুঝেছি। আপনার জ্বর হলো, এবার নিয়মটা হচ্ছে আপনি যবের থেকে সিমটম শুরু হলো তবের থেকে 10 দিন আপনি হোম আইসোলেশনে থাকবেন, ডাক্তারবাবু যা ট্রিটমেন্ট দেবেন সেগুলি খাবেন। আর 1 নম্বর আর হচ্ছে কখন আপনি বেরোবেন। এখন বলা হয়েছে যে ডিসচার্জে আপনি কখন বাইরে বেরোবেন তার ক্রাইটেরিয়া হচ্ছে যদি জ্বর 3 দিন টানা না থাকে, 1 নম্বর, আপনার সিমটমসগুলো সব সেরে যায়। আর হচ্ছে আপনার হচ্ছে যদি আপনার সমস্যা যদি নতুনভাবে না ফিরে আসে আপনি বাইরেতে বেরোতে পারেন। অনেকে আবার যেটা করছে, এখন কিন্তু বলা হচ্ছে যখন আপনি হোম আইসোলেশন থেকে বেরোবেন তখন আরেকটা টেস্টিংয়ে করার কোনো দরকার নেই। যদি আপনার মনে হয় আপনি করাবেন সেটা আপনার প্রাইভেটে বা যেখান থেকে করে দিতে পারেন, কিন্তু প্রোটোকল অনুযায়ী হচ্ছে আপনি সেকেন্ড টেস্ট না করলেও হয়। কারণ এই যে আমার ভাইরাসটা মাইল্ড টু মডারেট কেসে 14 দিন থাকে। যদি 14 দিনের মধ্যে আপনার হয়ে গেল, জবের থেকে জ্বর শুরু হয়েছে সেখান থেকে 10 দিন, আরও 3 দিন 13 দিন, মোটামুটি 14 দিন থাকলেই আপনি বাড়িতে পরবর্তীকালে আপনি বাইরে বেরোতে পারবেন, কোনো অসুবিধা হবে না। বেশ। আমাদের হাত ধোয়ার ক্ষেত্রে একটা কোয়েশ্চেন আমাদের কাছে বারবার করে এসেছিল যে কতক্ষণ ধরে আমরা হাতটা ধোবো, এই একটা প্রশ্ন আমি অনেকবার ফেস করেছি লাইভ করতে গিয়ে। আর এটাও ছিল যে স্যানিটাইজার যদি আমি বাইরে যাই কোথাও, সেক্ষেত্রে কি আমি হ্যান্ড ওয়াশ লিকুইড সোপ আমি ইউজ করব? আবার অনেকে বলছিলেন যে বাড়িতে যদি থাকি সেক্ষেত্রে কি আমি হাত ধোয়ার জন্য স্যানিটাইজার ইউজ করতে পারি, মানে লিকুইড সোপ ইউজ না করে আমি স্যানিটাইজার করতে পারি? এটা একটু ক্লিয়ার করা দরকার। প্রথম হচ্ছে কতক্ষণ, আর কোথায় গেলে কি দিয়ে আপনি হাতকে স্যানিটাইজ করবেন? এই ভাইরাসটার গায়ে একটা এনভেলপ থাকে, কোভিড-19, এই এনভেলপটা মারা যায় হচ্ছে সোপ ওয়াটার বা আপনার অ্যালকোহল মিনিমাম 60 to 70%। সুতরাং দুটোই কিন্তু সমতুল্য। অনেকে কি হয় স্যানিটাইজার ইউজ করতে পারেন না, তাদের ক্ষেত্রে সাবান ভালো। এবং যখন আপনি তো বাইরে সাবান নিতে পারবেন না, কারণ তার সঙ্গে সঙ্গে জল নিতে হবে আপনাকে, সেক্ষেত্রে আপনি যখন বাইরে যাচ্ছেন স্যানিটাইজার ইউজ করুন। আর আগে যেটা WHO বলেছিল যে মিনিমাম 20 সেকেন্ডস ধরে হাত ধরেই ভালো, কিন্তু পরবর্তীকালে সে গাইডলাইন চেঞ্জ হয়েছে, বলছে 40 সেকেন্ডস হাতটা ভালো করে পরিষ্কার করা, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যদি আপনি দেখতে পাচ্ছেন যখন বাইরে যাবেন, ধরুন বাসে যাচ্ছেন, কোথাও ট্রাভেল করছেন, যখন যাচ্ছেন বলা হয় যে সারা দিনে আপনি মোটামুটি মিনিমাম 10 বার তো হাত স্যানিটাইজার দিয়ে ধোয়া ভালো। আর তার সঙ্গে সঙ্গে সাবান প্রতিবার খাওয়ার আগে 3 বার যে খাওয়ার আগে ভালো করে হাতটা সাবান দিয়ে পরিষ্কার করুন। এবার যদি আপনার স্যানিটাইজারের কোনো প্রবলেম থাকে, কোনো অসুবিধা নেই, সাবান দিয়ে হাত ধুন, কিন্তু মনে রাখবেন যে অনেক সময় স্যানিটাইজার থেকে অ্যালার্জি হয়, ডার্মাটাইটিস হয়, অনেকে আবার সাবানেও হতে পারে। সুতরাং যার যেটাতে যদি অ্যালার্জি হয় সেটা বন্ধ করে দেবেন। আর যদি কারো যদি অ্যালার্জি না হয় যে কোনো একটা ইউজ করুন, যেটাতে আপনি কমফোর্টেবল সেটা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কে রয়েছেন ফোনে? হ্যালো, আমি একটু জানতে চাইছিলাম যে এই যে ওষুধগুলো আমরা কাগজে পড়ছি, রেমডিসিভির, হেরাপিন, ফ্যাবিফ্লু, সিপ্লেনজা, টেসলিজুমাম, কোনোটা IL-6 কে প্রোটেক্ট করে, কোনোটা রক্তকে ক্ষীণ করে, মানে রক্তকে পাতলা করে, কোনোটা অ্যান্টিভাইরাল প্রোটেকশন দেয়, এগুলো সম্বন্ধে একটু আমরা জানতে চাইছি। আমরা বাড়িতে থাকলে তো এগুলো তো প্রেসক্রিপশন ছাড়া সেল হয় না, এগুলো তো আমরা একমাত্র হসপিটালে ভর্তি হলেই তো এগুলো খেতে পারবো। তাহলে বাড়িতে যদি একটু খারাপ অবস্থা হয় সেক্ষেত্রে কি করবো, এটাই জানতে চাই। ঠিক আছে। 1 নম্বর হচ্ছে
আপনি যখন বাড়িতে থাকবেন মানে আপনার আইদার মাইল্ড ইনফেকশন, খুব কম ইনফেকশন আছে, অথবা ইনফেকশনে প্রিসিমটোমেটিক বা অ্যাসিমটোমেটিক ফেজে আছেন, এইসব ওষুধের প্রয়োজন হয় না। মডারেট টু সিভিয়ার কেসে এই সমস্ত ওষুধের প্রয়োজন হয়, সেটা কিন্তু প্রেসক্রাইব করবেন ডাক্তারবাবুরাই। ডাক্তারবাবুরা কিছু কিছু দেহে সাইন্স অ্যান্ড সিমটমস দেখবেন, সেই অনুযায়ী উনি ইঞ্জেকশনগুলি দিতে শুরু করবেন, বা ট্যাবলেট যেটা আপনি বললেন ফ্যাবিপ্লু জাতীয় এই সমস্ত ওষুধগুলি উনি যদি মনে করেন তাহলে দেবেন। এখনও পর্যন্ত স্টিল ইট ইজ মানে রিসার্চ এখন আন্ডারগোয়িং চলছে এখনও পর্যন্ত, তবুও এখন অনেক জায়গায় দেওয়া হচ্ছে, অনেক পেশেন্ট ভালোও হয়ে যাচ্ছে। কারণ এই যে অ্যান্টিভাইরালের ড্রাগগুলো ওষুধ, তার এই করোনা মানে আমার কোভিড-19 এগেনস্টে অ্যাকশন আছে বলেই দেওয়া হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে বেশিরভাগ 80% মতো ইনফেকশান শুধুমাত্র আমার কনজারভেটিভ ম্যানেজমেন্ট, বিশেষ করে জল খাওয়া, প্যারাসিটামল ওষুধ খাওয়া, ভিটামিন আর বাড়িতে রেস্ট, এই 4টে দিন ঠিকঠাক করে মেনে চলি, ভাইরাস এমনি বডি থেকে ক্লিয়ার হয়ে যায়। বেশ, কেউ কি আছেন ফোনে? আমি একটু ডাক্তারবাবু থেকে জিজ্ঞেস করে নিই যে কোন কোন ক্ষেত্রে কোমরবিডিটি যদি থাকে, কোন কোন ক্ষেত্রে আমরা কতটা সতর্ক থাকব। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যারা যারা কোমরবিড তাদের ক্ষেত্রে কিন্তু মর্টালিটিটা অনেকটা এনহ্যান্সড হচ্ছে, অনেকটা বাড়ছে। তো সেক্ষেত্রে কোন কোন রোগের ক্ষেত্রে আমরা কীভাবে প্রিকশন নেব? 1 নম্বর অবশ্যই প্রেশার, হার্টের পেশেন্ট যাদের পেসমেকার বসেছে বা যাদের হার্টের ভাল্ব চেঞ্জ হয়েছে, সুগারের পেশেন্ট যাদের সুগারটা আনকন্ট্রোলড 2 নম্বর, 3 নম্বর কিডনির পেশেন্ট যাদের ক্রিয়েটিনিন খুব বেশি, 4 নম্বর হচ্ছে যাদের ক্যান্সার আছে, ক্যান্সারের ওষুধ খাচ্ছে, আর 5 নম্বর হচ্ছে যারা স্টেরয়েড খাচ্ছে, 6 নম্বর যাদের সিওপিডি বা শ্বাসকষ্ট আছে, হাঁপানি আছে। এই সমস্ত রুগীদের ক্ষেত্রে কিন্তু কন্ট্রোলটা ঠিকঠাক করে থাকতে হবে। কারণ এই সমস্ত যে 6টা বা 7টা রোগ আছে, এই রোগগুলো যদি ঠিকঠাক করে কন্ট্রোল করা যায়, যদি কোনো পেশেন্ট প্রেশার ওষুধ ঠিকঠাক করে খায়, যদি কোনো পেশেন্ট সুগারের নর্মাল থাকে লেভেল, তাদের কিন্তু কমপ্লিকেশনটা হয় না। হয়তো একটা ইনফেকশন হলো, ভালো হয়ে ঠিক হয়ে গেল, কিন্তু কমপ্লিকেশন তখনই হয় যখন এই 6-7টা রোগ আনকন্ট্রোল হয়ে যায়। সুতরাং আমরা বলবো, যদি যার এই সমস্ত সমস্যাগুলি আছে, এখন থেকেই হোক বা আগের থেকে হোক, আপনারা এই ওষুধ বা ওই অসুখগুলির কন্ট্রোল করুন। যার ক্যান্সার আছে ঠিকঠাক করে ওষুধ খান, ক্যান্সারটা কন্ট্রোল করুন, বা যার বাদবাকি সমস্যাগুলো সুগারটা কন্ট্রোল থাকলে কিন্তু এর কমপ্লিকেশন যেটা ডেথটা, মর্টালিটি রেটটা অতটা বাড়বে না। সুতরাং ডিজিজটা কন্ট্রোল রাখলে আপনি এই ইনফেকশনের কমপ্লিকেশনটা হবে না। আমি আর একটা ফোন নেব ডাক্তারবাবু। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? ওই আমি বলছিলাম যে ওই পলিপ আছে, এই জন্য বলছি। কি আছে? সর্দিটা তো বলছি, আমার তো পজিটিভ হয়েছিল, আমার নাকে পলিপ আছে বলে নাকে সর্দিটা কমছে না। মানে এটা সারা বছরই প্রায় থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কি করবেন? নাকের পলিপ আছে, হয়তো পরবর্তীকালে ইন ফিউচার অ্যালার্জিক রাইনাইটিস, তার জন্য একটা ইএনটি ডাক্তারকে দেখে নিতে হবে। পলিপটা যদি বলেন উনি যে পলিপটা অপারেশন করে বাদ দিয়ে দেবেন, অপারেশন করে বাদ দিয়ে দিন। সুতরাং যদি পলিপ থাকে আপনার, যে সমস্ত অ্যালার্জি ওষুধ ডাক্তারবাবু দিচ্ছেন সেগুলো ঠিকঠাক করে খেয়ে যান, ইন ফিউচার আপনার অ্যালার্জিটা কমবে। কিন্তু তাই বলে আপনার এটার সঙ্গে যে এটার সঙ্গে মানে সম্বন্ধ থাকবে কোভিড-19-এর সঙ্গে অ্যালার্জি, কোভিড-19 ইনফেকশনটা বেড়ে যাবে এমন কোনো ব্যাপার না। আপনি অ্যালার্জিটা কন্ট্রোল করুন, ভালো থাকবেন। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি হুগলির হিন্দমটর থেকে অঙ্গনা ব্যানার্জি বলছি। বলুন। হ্যাঁ, আমার একটু ডাক্তারবাবুর কাছে জিজ্ঞাসা আছে যে আমরা কাঁচা হলুদ খাচ্ছি, আমার বয়স 66, মানে আমরা ছেলে মেয়ে নাতি নাতনি সবাই খাচ্ছি কাঁচা হলুদ। তো এটা কতদিন খাবো? কাঁচা হলুদ গোলমরিচ দিয়ে খাচ্ছি, এটা কতদিন খাবো আর পরিমাণে কতটা খাবো? এটা এক। আর একটা হচ্ছে আমরা আর্সেনিকা অ্যালবাম বলে, হ্যাঁ মানে ওটা হোমিওপ্যাথি একটা ওষুধ যেটা আপনি বলছেন, এটা তো হোমিওপ্যাথি প্রোগ্রাম নয়। যিনি উপস্থিত রয়েছেন তিনি অ্যালোপ্যাথি চিকিৎসক, তো কাজেই হোমিওপ্যাথি বা অন্য কোনো প্যাথি এই নিয়ে উনি কিছু বলতে পারবেন না। প্লিজ মার্জনা করবেন, আপনার প্রথম প্রশ্নের উত্তর অবশ্যই ডাক্তারবাবু বলে দেবেন। ঠিক আছে, আপনি হলুদ খান, কোনো অসুবিধা নেই। যেভাবে খেতেন হলুদ একটা খণ্ড, কোনো অসুবিধা নেই। সেটা হচ্ছে 25 গ্রাম থেকে 50 গ্রাম খেতে পারেন ডেইলি। তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে বাদবাকি যেগুলো আমি বললাম সেগুলো একটু ভালো করে খান। অ্যাটলিস্ট একটা পার ডে একটা লেবু খান, তার সঙ্গে সঙ্গে একটু প্রোটিন জাতীয় ডাল খান, প্রোটিন ভিটামিন, তার সঙ্গে সঙ্গে একটা আমাদের শাকসবজি বেশি করে খান, ডিম খান, কোনো অসুবিধা নেই। শুধু হলুদের উপর নির্ভর করবেন না, এগুলো খেলেও কিন্তু আপনার বডির ইমিউন সিস্টেমটা বুস্ট আপ হবে। মানে প্রোটিনটা কিন্তু শরীরে রাখতেই হবে। প্রোটিনের লেভেল, প্রোটিন যে আপনি যে খাদ্য খাবারের মধ্যে থেকে প্রোটিন খান সেটা যদি কোনোভাবে ল্যাক করে তাহলেও কিন্তু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। তো
তো কাজী মানে ডাক্তারবাবুর কাছ থেকে আমরা আগেও শুনেছিলাম, খুব ভালো লেগেছিল যে ডাল ভাত যারা খেতে পারবেন তারা ডাল ভাত খান। মানে এরকমটা ভাবার কোনো কারণে যে উনি বড়লোক বলে উনি বেঁচে থাকবেন আর আপনি তুলনামূলকভাবে আর্থিক দিক থেকে ওনার থেকে দুর্বল বলে আপনি মারা যাবেন, সেটা কিন্তু নয়। অনেক ছোটোখাটো সাধারণ জিনিস রয়েছে যেগুলো বাজার চলতি বাজারে পাওয়া যায় এবং তার দামও আপনার হাতের মধ্যে। সেই জিনিসগুলোকে আপনি বেশি করে খান, আপনি ভরপেটটা খান। মানে এরকম কখনো নয় যে খিদে নিয়ে আপনি থাকবেন, তার ফলে কিন্তু গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এই সমস্ত ফর্ম করতে পারে, আপনি সমস্যায় পড়তে পারেন। মানে হীনমন্যতা একটু কম ভুগুন। আমার খুব মনে আছে গতদিন ডক্টর রাজদীপ সাহেব এসে বলেছিলেন যে যেটাতে আপনার পেট পোড়া থাকবে, ভরা থাকবে, ঠিক সেরকম খাবারটা আপনি খান। অর্থাৎ সুষম পুষ্টি পেতে গেলে সবথেকে বড় দরকার আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশন, যার ফলে আপনার যে এনজাইম, আমাদের শরীরে হজম করবার জন্য যে এনজাইম নিঃসৃত হয়, সেটা কিন্তু আপনি নানান রকম ডিস্টার্বের মধ্যে যদি থাকেন তাহলে কিন্তু সেটা সঠিকভাবে পাচন ক্ষমতাকে এনহ্যান্স করবে না, পাচন ক্ষমতা ঠিকঠাক হবে না, হজম হবে না। ওই জন্য দেখবেন টেনশনে থাকলে লোকের হজম হয় না, অনেক সমস্যা হয়। আচ্ছা, কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি সন্তোষ কুমার বলছি। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আচ্ছা, কোনো করোনা পেশেন্ট নেবুলাইজার ব্যবহার করার পর এটা কতদিন পরে এটা জীবাণুমুক্ত হবে যাতে সাধারণ পেশেন্ট ব্যবহার করতে পারে? কি বললেন? ইউরিনাল মানে? হ্যালো, হ্যাঁ, কি ব্যবহার করার পর বললেন? নেবুলাইজার। নেবুলাইজার, আচ্ছা আচ্ছা, নেবুলাইজার, আচ্ছা আচ্ছা। আমরা বলবো যদি উনি নেবুলাইজারটা ইউজ করছেন সেটা ইউজ করবেন না, অন্য একটা নেবুলাইজার কিনে নিন, সেটা সব থেকে ভালো হবে। কারণ এখনও পর্যন্ত এই ভাইরাসটা যেহেতু নোবেল ভাইরাস, একবার ইনফেকশন হয়েছে, আবার অনেক জায়গায় কিন্তু আবার নতুন করে ইনফেকশন হচ্ছে, সেকেন্ড টাইম ইনফেকশন হচ্ছে। সুতরাং যেটাতে ওনার নেবুলাইজার যে মাস্কটা আছে সেটাকে আপনি চেঞ্জ করে দিন, তাহলে কোনো অসুবিধা হবে না। অন্য একটা নতুন মাস্ক নিয়ে নিন, আর ওনার ইন ফিউচার অন্য সেকেন্ড ইনফেকশন বা রিইনফেকশন হওয়ার চান্সটা অনেক কম। মানে যে কোনো পসিবিলিটিস থাকলে সেটা অ্যাভয়েড করতে হবে। মানে একদম পরিষ্কার হচ্ছে এটা। মাস্ক নিয়ে প্রশ্ন আসি না করলে অনুষ্ঠান ব্যর্থ হয়। আমি জানি যে মাস্ক নিয়ে অনেক ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন থাকে, কী ধরনের মাস্ক পরবো, কী করব। এখন তো বাজারে মাস্কের ছড়াছড়ি আমি দেখছি। মানে ভারতের অর্থনীতির যদি খুব খারাপ অবস্থা হয়, মাস্ক ব্যবসায়ীদের খুব ভালো অবস্থায় চলছে আমার যে মনে হয়। যেটা আমি দেখছি বিভিন্ন জায়গায় মাস্ক প্রোডাকশন হচ্ছে, সেগুলোকে বাজারে সেল করা হচ্ছে, তার একটা প্রসিডিওর চলছে। কিন্তু সব মাস্ককে আমি পরতে পারি? যদি না হয় তাহলে কোন কোনগুলো পড়বো, কীভাবে? হ্যাঁ, আমি ডাক্তারবাবুকে রিকোয়েস্ট করবো এটা ভেবে বলতে, কারণ আমাদের আর্থিক অবস্থা কিন্তু নিম্ন মধ্যবিত্ত মানুষের সংখ্যা ভারতবর্ষে বেশি। আচ্ছা, একটা ফোন নিয়ে নি, কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যাঁ, রাজা সরকার বলছিলাম আমি। বলুন মিস্টার সরকার, বলুন। হ্যাঁ বলছি, হ্যাঁ আমার মা 2-3 দিন ধরে জ্বর হয়েছিল, এমনি সপ্তাহখানেক ধরে জ্বর ছিল। আচ্ছা, এবার অ্যান্টিবায়োটিক আর প্যারাসিটামল খাচ্ছিলেন, খেলে তখন জ্বরটা কমে যাচ্ছে। এবার 3-4 দিন ধরে দেখছি আবার ওনার মানে মাঝে মাঝে বলছে নিঃশ্বাসে কষ্ট হচ্ছে, তারপরে আপনার কোনো গন্ধ পাচ্ছে না, স্বাদ পাচ্ছে না। এবারে আমি কি করলাম, আপনার আতা, তুলসী পাতা আর লবঙ্গ দিয়ে জলে ফুটিয়ে সেই জলটা দিয়ে শ্বাস নিতে, মানে শ্বাস ভাপ নিচ্ছে, আর দুধের মধ্যে এলাচ, গোলমরিচ আর কাঁচা হলুদ দিয়ে খাওয়াচ্ছি। ঠিক আছে, এতে কি মানে কোনো অসুবিধা হবে? ওনার কি টেস্টিং করা হয়েছে কোভিড-19? না 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 না, টেস্টিং করা হয়নি এখনো। আচ্ছা, ঠিক আছে। এই যে নাকে গন্ধ চলে যাওয়া বা মুখের স্বাদ চলে যাওয়া, এটা কিন্তু একটা, আর আগে একটা হিস্ট্রি আছে জ্বরের, অনেক সময় কোভিড-19 এটা হয়। সুতরাং আমরা বলবো যে এটা একটা মানে কম সময় থাকে এই ব্যাপারটা। যদি আমরা দেখি 5 দিন থেকে 7 দিনের মধ্যে ব্যাপারটা চলে আসে, নাকের গন্ধটা ফিরে আসে, মুখের স্বাদটাও চলে আসে। এই ব্যাপারটা হচ্ছে এখনও পর্যন্ত ওনার কোভিড-19 হয়েছে কি হয়নি, তার জন্য একটা ডাক্তারের পরামর্শ নিতে হবে। উনি যদি বলেন যে কোভিড-19 টেস্টিংটা করতে হবে, অবশ্যই আপনারা করে নিন। সেক্ষেত্রে আমরা বলবো, যদি এখনও মনে হয় যে কিছু কিছু জিনিস উপসর্গ এখনও কোভিড-19 মতো আছে, তাকে একটু আলাদা ঘরে একটু কোয়ারেন্টিনে রেখে দিন আলাদাভাবে। তার যা যা পরিষেবা দেওয়ার সেটা দিন আপনারা, আপনি নিজেরাও একটু ওনার থেকে দূরে থাকুন, তাহলে কিন্তু ইন ফিউচার আপনারা ভালো থাকবেন, বাড়ির সবাই ভালো থাকবেন। বেশ, কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার। আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে তমাল আচার্য বলছি। আপনার নামটা বলুন। তমাল আচার্য। তমাল আচার্য, হ্যাঁ হ্যাঁ, বেশ বুঝতে পেরেছি, বলুন। হ্যাঁ বলছি, আমি একজন কোভিড পেশেন্ট ছিলাম। টালিগঞ্জ এমআর বাংলা হসপিটালে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে ওখানে 14 দিন রাখলো। রাখার পরে আমাকে ধীরে ধীরে বাড়িতে আসার পরে 10 দিন বলেছে, আমাকে 15 দিন হয়ে গেছে। কিন্তু যখন পাড়ায় বেরোতে গেলে কোনো দোকানে মাল দিচ্ছি না, রাস্তা দিয়ে হাঁটলে একটা মানে এই ধরনের ভাব, অস্পৃশ্য ধরনের, অস্তুত এরকম ধরনের আচরণ করছে। হ্যাঁ, এটা কোনো কি আছে আমাদের জন্য? তা এবার হ্যাঁ, এবার আপনার প্রশ্ন যে, হ্যালো, হ্যাঁ আচ্ছা, আপনার লাস্টে নেগেটিভ টেস্টের রিপোর্ট কবে এসছে?
আমাদের নেগেটিভ পেশেন্ট, আমি তো কোভিড সেখানে ছিলাম 14 দিন এমআর বাঙুরে ছিলাম। ওখান থেকে ছুটি হয়ে গেছে, বাড়িতে 10 দিন থাকতে পারছে, বাড়িতেও 15 দিন হয়ে গেছে। 14 আর 15 29 দিন 30 দিন হয়ে গেছে, এক মাস। বুঝলাম, বেশ খুব ভালো রেলেভেন্ট কোয়েশ্চেন। আমি এই নিয়ে কিছুক্ষণ আগে কথাও বললাম যে যারা করোনা আক্রান্ত হচ্ছেন তাদের কিন্তু সমাজে একটা উপেক্ষা করা, অচ্ছুত মনে করা, এই জাতীয় একটা মানসিকতা কাজ করছে। ডাক্তারবাবুর কাছে আসবো, কিন্তু তার আগে আরেকটা ফোন নিয়ে নেবো। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি যাদবপুর থেকে কথা বলছি। আচ্ছা ম্যাডাম, নামটা শুনতে পারি কি? আমাদের হাজবেন্ডের আপনার নামটা একটু শুনবো। আমার নাম গৌরী মুখার্জি। হ্যাঁ বলুন। আচ্ছা, আমার স্বামীর 77 বছর বয়স। গৌরী মুখার্জি। বলুন। ওনার কিন্তু উনি কিছুদিন আগে এমনি পড়ে গিয়ে পায়ে একটু চোট পেয়েছেন, সামনে একটা অপারেশন হয়েছিল। হ্যাঁ। আচ্ছা, উনি ঘরেই আছেন, কিন্তু এখন ওনার ক্ষেত্রে ওনার ওজনটা হলো 47 কেজি। কিন্তু আপনি টিভির ভলিউমটাকে মিউট করেননি কেন? টিভির আওয়াজটাকে বন্ধ করে নিলে আপনার এই প্রবলেমটা হবে না। আওয়াজটা বন্ধ করে নিন, ফোনে বলুন, আমরা শুনতে পাচ্ছি, সব শুনতে পাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, আমি জানতে চাচ্ছি যে উনি এমনি আতঙ্কের মধ্যে, ভীষণ আতঙ্কের মধ্যে আছেন, নার্ভাস, মাঝে মাঝে বলছে মাথা ঘোরা, এমনি কোনো কাশি টাশি সেরকম কিছু নেই তো, কিন্তু আমি মানে ওনার শ্বাসকষ্ট সেরকম কিছু নেই, কিন্তু কোটটা খাওয়াচ্ছি, হরলিক্স বা তারপরে এসে প্রোটিন একটা কিনেছি, উনি খেতে চাই খুব বাতি, মানে এটা খাবো না সেটা খাবো না। আমি তো একাই থাকি, যথেষ্ট ওনার জন্য চেষ্টা করছি জানি উনি ভালোভাবে থাকতে পারে। এই ক্ষেত্রে আমার একটু কি, উনি কাঁচা হলুদ খাচ্ছেন, কাঁচা হলুদটা বা লেবু, হ্যাঁ, কিন্তু সব কিছুতেই ওনার এটা খাবো না সেটা খাবো না। আমি তো অসহায় হয়ে গেছি, কারণ আমি ভীষণভাবে চেষ্টা করি ওনাকে বাঁচার জন্য। এখন আমার কি করণীয় বলুন তো? COVID-19 বেরোচ্ছে, এমনিতে হাঁটতেই পারছেন না, সেরকম ঘরেই রয়েছেন, এবং অর্থোপেডিক ওষুধ এখন খুব ভিটামিন খাচ্ছেন, একটা দুটো জেম কলটা খাচ্ছিলেন, আরো দু একটা ভিটামিন খাচ্ছেন। আমি দই খাচ্ছেন, ওকে বাড়িতে পাতা টক দই খেতে পারবেন, এই সবগুলো খাচ্ছেন। আমার এখন বাড়িতে সেরকম কেউ নেই, আমরা দুজনেই, কিন্তু আপনাকে যদি সাজেশন চাইছি, আর কোনো ডাক্তার তো আমি সেরকম পাই না, আপনারা যদি ডাক্তার দিয়ে একটু হেল্প করতে পারেন, যে কাউকে দেখাবো কি করবো, এখানে কোনো সেরকম ডাক্তার দেখছিই না। ওকে, রিয়েল কমপ্লিকেশনস আমি বুঝতে পেরেছি। স্যার হয়তো আপনাকে হেল্প করতে পারবেন। কি মানে আপনাকে গাইডলাইনটা আপনি শুনে নিন, কি করলে সুবিধা হবে। আচ্ছা, প্রথমজন যিনি ফোন করেছিলেন, প্রথম দিন তো অচ্ছুত, হ্যাঁ, সেটা হচ্ছে ওনারা 14 দিন ছিলেন, তারপর ওরা 15 দিন হয়ে গেছে, মানে 29 দিন হয়ে গেছে। সুতরাং আমরা বলিয়েছি মাইল্ড টু মডারেট মাত্র 14 দিন থাকে। উনি সব কাজ করুন, কিছু অসুবিধা নেই। যদি আপনার কোনো মতে মনে হয় যে কেউ আপনার সঙ্গে এরকম আচরণ করছে, অমানবিকতার পরিচয় দিচ্ছে, আপনি লোকাল প্রশাসনকে বলুন বা নিজেরাই গিয়ে এটা মিটিং বাড়ির লোককে দিয়ে, কারণ এটা বলাই হয়েছে এই ভাইরাসটা কিন্তু মোটামুটি 99% ক্ষেত্রে পুরোপুরি দেহ থেকে বেরিয়ে যায়। শুধুমাত্র 1% বা ওই 2% মতো অনেক সময় এখন দেখা যাচ্ছে যাদের ইমিউন সিস্টেম পাওয়ারটা কম, তাদের ক্ষেত্রে রিইনফেকশন হচ্ছে। সুতরাং আমি বলবো আপনি যা যা আগের থেকে করতেন সবই করতে পারবেন, আর তার সঙ্গে একটু ভিটামিন খান আর ইমিউন বুস্টারের জন্য একটু ব্যায়াম করুন, তাহলে আপনি সব কাজ করতে পারবেন। আর পরের জন যিনি বললেন যে ওনার একটা ব্যাপার হচ্ছে একটু প্যানিক অ্যাটাক হচ্ছে, ওনার একটু অ্যাংজাইটি প্রবলেম হচ্ছে, সুতরাং সেটা বলবো ডাক্তারবাবুকে দেখিয়ে যদি নাও পাওয়া যায় কনসালটেশন। তার সঙ্গে সঙ্গে আমি এইমাত্র বললাম এখনও কিন্তু অনেক ডাক্তারবাবুরা সামনাসামনি চেম্বারে বসছে, তাদেরকে দেখিয়ে নিন, হয়তো ওনার অ্যাংজাইটি পার্টটাকে ট্রিটমেন্ট করতে হবে। তার সঙ্গে সঙ্গে আপনি যেটা অবশ্যই সেটা ভিটামিন দিন খাবার, ওনার যেটা ভালো লাগে। এইমাত্র উনি যেটা বলছিলেন দেবাশিস বাবু, যে অবশ্যই যা মিনিমাম খাবার, একটা ভাত হোক, একটা লঙ্কা, তারপরে একটা লেবু, সিম্পল খাবার, শাক সবজি, এগুলোতে মধ্যে অনেক ভিটামিন থাকে। তাই জন্য ভালো কিছু মন্দ অনেক কিছু খাবার খেতে হবে না, একটা ডিম সেদ্ধ খেলেই সাফিসিয়েন্ট প্রোটিন পাওয়া যায়। সেই জন্যে সেই কথা মাথায় রেখে উনি যা ভালোবাসেন তাটা একটু দেখুন, তার মধ্যে ভিটামিন কীরকম বা সেরকম আছে, সেই জন্য উনি খাবার দিন, কোনো অসুবিধা নেই, উনি ভালো থাকবেন। বেশ, মানে এটাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আর ওনাকেও একটু বলুন, বোঝানোর চেষ্টা করুন। আপনি তো ওয়াইফ, আপনি ওনার সঙ্গে রয়েছেন, কাজে মেন্টালি ওনাকে আরেকটু স্ট্রেনদেন করে তোলার দায়িত্ব কিন্তু আপনারও। বুঝতে পারি খুব, মানে এটা একটা খুব মানে বাস্তব পরিস্থিতি। বহু মানুষ আছেন এই শহর কলকাতা বা কলকাতার আশপাশে বা জেলাতেও আছেন, তাদের ছেলেমেয়েরা বাইরে থাকেন, তারা রোজগার যে কম করেন তা না, তারা মোটা অঙ্কের পেনশন পান, তারা ছেলেমেয়ে ভালো রোজগার করে, কিন্তু তাদের কাছে থাকবার মতো মানুষ নেই। বললাম না যে অনেক কিছু ব্যাপার আছে যেগুলোকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না, সেটাকে রিসিভ করতে পারবেন না ঠিক মতোভাবে। এরা কি করবেন তাহলে? এদেরকে কিন্তু নিজের দায়িত্ব অনেকটা নিজেকে নিতে হবে।
এবং অন্যান্যরা যতটা স্বাবলম্বী আপনারা অনুরোধ করবেন, মানে মার্জনা করবেন, আপনাকে বলতে বাধ্য হতে হচ্ছে, আপনাদের তার থেকেও বেশি স্বাবলম্বী হতে হবে। মানে নিজেরকে দুর্বল হয়ে পড়লাম বা পরিবারের মানুষকে নিয়ে আমি টেনশনে ভুগছি, এই ব্যাপারগুলো করলে কিন্তু চলবে না। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? টিভির ভলিউমটাকে বন্ধ করে নেবেন প্লিজ। টিভির আওয়াজটাকে একটু মিউট করে নিন প্লিজ। হলদিয়া থেকে বলছি। হ্যাঁ, যেখান থেকে বলুন, টিভির আওয়াজটাকে একটু মিউট করে নিন। হ্যাঁ, আমি তো অন্য ঘরে চলে এসেছি। বলছি আমার হাজবেন্ডের বয়স হচ্ছে 58। হ্যাঁ 58, ওনার সুগার আছে, কিডনির একটু আংশিক সমস্যা আছে, কিন্তু এখন যেটা রিপোর্ট বেরোলো বললো যে কিডনি সমস্যা নেই। ওনার 290 খাওয়ার পরে সুগার, খাওয়ার আগেরটা হচ্ছে 180 ফাস্টিং। এবার ডাক্তারবাবু ওষুধ দিয়েছে, উনাকে আমি কি করে ঘরে ট্রিটমেন্ট করলে মানে উনি মোটামুটি সুস্থ হবে? কি আমি কি ভিটামিন ওষুধগুলো খাওয়াতে বলবো? জিঙ্কোভে, সিলিন, এগুলো? ওকে, রাইট। এবার যেটা আপনি বললেন ফাস্টিং 180, বিপি 290, এটা কিন্তু সুগার কন্ট্রোল নেই আপনার। সুগারের কন্ট্রোলটা রাখবেন ঠিকঠাক করে, ওষুধ যা রাখতে দিন সেগুলি খান। তার সঙ্গে আপনি যেটা বলছেন, অবশ্যই 3টে জিনিস আমার লাগবে, জিঙ্ক, ভিটামিন সি আর তার সঙ্গে ভিটামিন বি, এগুলো একসঙ্গে দিন, পেশেন্ট ভালো থাকবে। কিন্তু তার আগে মনে রাখতে হবে সুগারটা কন্ট্রোল মাস। সুগারটা হচ্ছে ফাস্টিংটা 126-এর নিচে, পিপিটা 200-র কম যেন থাকে, তাহলেই কিন্তু উনি ভালো থাকবেন। সুতরাং যাবতীয় যা দিন দিচ্ছেন দিন, তার সঙ্গে সুগারটা কন্ট্রোল করুন। একদমই। আমি বহু ক্ষেত্রে দেখেছি মেডিকেল যারা ওষুধকে রিপ্রেজেন্ট করে, তাদের তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বলা হয়, ওনারা খুব ভালো ওষুধ সম্পর্কে ডেমনস্ট্রেশন দেন, ডাক্তারবাবু ভালো বলতে পারবে। কিন্তু অনেক পেশেন্ট আছেন এরকম, ওষুধ দীর্ঘদিন ধরে খাচ্ছেন, ওনার ওষুধের কম্বিনেশন, নাম ধাম সব কিছু জানেন। একটু চেষ্টা করবেন টেলিভিশন স্ক্রিনে ওষুধের নামগুলো না বলে, আপনাদের পক্ষে হয়তো কম্বিনেশন বলা সম্ভব নয়, তো যাক ওষুধ খাচ্ছেন এটা বলুন। আর আরেকটা জায়গায় আসি। আচ্ছা, কেউ কি আছেন ফোনে? হ্যালো। আচ্ছা, যাদের ক্ষেত্রে ব্রঙ্কিয়াল প্রবলেম, যেহেতু আমরা শুনছি যে এই ভাইরাস মূলত আমাদের ফুসফুসে আঘাত করে, ফুসফুসে বাসা বাঁধে, ফুসফুসকেই ড্যামেজ করে, যারা হাঁপানির রোগী রয়েছে, যাদের অ্যাস্থমা রয়েছে, তারা কি করবেন? এই একটা প্রশ্ন কিন্তু অনেকে আমাকে করেছিলেন, উত্তর দেবো, কিন্তু তার আগে একজন রয়েছেন ফোনে। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার, বলুন, কে বলছেন? আমি বাঁকুড়া থেকে মদন মোহন দত্ত বলছি। হ্যাঁ, বলুন। মানে আমার ওয়াইফের বয়স হচ্ছে 62। আচ্ছা। সুগার আছে, বুঝলেন, 180, 190 বড়ি চলছে, ওষুধ খাওয়া চলছে। তো কিছু অসুবিধা, মানে ওই মাঝে মাঝে খুব জোর ঠান্ডা লেগে যায়। হ্যাঁ, তো যদি কিছু বলেন। আচ্ছা, ঠিক আছে। তার মানে 1 নম্বর সুগারটা কন্ট্রোল করতে হবে। অন্য একটা অ্যালার্জি আছে, অ্যালার্জিটাকেও কন্ট্রোল করতে হবে। সেখান থেকে যেন সর্দি কাশি এই সময় না হয় বা অন্যান্য কোনো ফুসফুসে কোনো প্রবলেম না হয়, সেটাকেও ঠিকঠাক রাখতে হবে। এখন বর্ষাকাল, বাইরে যতটা পারা যায় বাইরে না বেরোনোই ভালো। ছাতা ইউজ করুন, বা যে সমস্ত ঠান্ডা যে সমস্ত এখন বাইরে পড়েছে তার থেকে প্রোটেকশন রাখুন, তাহলে কিন্তু ভালো লাগবে। আর যে সমস্ত খাবার দাবারের মধ্যে প্রোটিন, ভিটামিন আছে, সেগুলো যেন ঠিকঠাক করে খায়। হাঁপানি পেশেন্ট। এবার হচ্ছে হাঁপানি পেশেন্টের দেখা হচ্ছে যে সারফ্যাক্টেন্ট বলে একটা জিনিস আছে ফুসফুসে, যেটা পাওয়া যায়। কি হয়, যারা হাঁপানির পেশেন্ট বা সিওপিডি পেশেন্ট বা যারা অনেক ধরে স্মোকিং করে, তাদের এই সারফ্যাক্টেন্ট নষ্ট হয়ে যায়, যেটা আমার ফুসফুসের, যেটা আমার সংকোচন পোষণ যেটা করছে, সেটা হচ্ছে সারফ্যাক্টেন্টের মাধ্যমে হয়। এবার কি হয়, কোভিড-19 যখন ভাইরাসটা আমাদের বডিতে ঢোকে, ফুসফুসের এই সারফ্যাক্টেন্টটা কমিয়ে দেয়, সুতরাং ফুসফুসে চুপসে যায়, লাং ফেলিওর হয় খুব তাড়াতাড়ি। সুতরাং আমরা বলবো যাদের হাঁপানি আছে বা যাদের সিওপিডি আছে বা যারা স্মোক করে, তাদের ক্ষেত্রে যে সমস্ত ইনহেলার ডাক্তারবাবুরা দিয়ে যাচ্ছেন প্রেসক্রিপশান, তারা ঠিকঠাক করে নেবেন। যদি কোনো ওষুধ থাকে এই এগেনস্টে, সেই ওষুধগুলো যদি দিয়ে থাকেন সেগুলি খান ঠিকঠাক করে। আর যারা স্মোক করেন, স্মোকিংটা কমান, কারণ স্মোকিংয়ে সারফ্যাক্টেন্ট কমে যায়, আবার এই ভাইরাসটা আবার আরও সারফ্যাক্টেন্ট কমে যায়। যারা স্মোকিং করেন তাদের ক্ষেত্রে আরও প্রন টু ডেভেলপ কমপ্লিকেশন আমার এই কোভিড-19-এর জন্য। সুতরাং এই 3টে জিনিস যদি ঠিকঠাক করে চলতে পারি, তাহলে কিন্তু এই সমস্ত রোগীদের ক্ষেত্রে করোনায় কোভিড-19 ইনফেকশন অনেক কম হবে। একদমই। আর একটু চেষ্টা করবেন, যেগুলো খুব স্বাভাবিক বিষয়, যেগুলো হচ্ছে যেখানে সেখানে হাত না দেওয়া, নাকে মুখে হাত না দেওয়া, চোখ না কচলানো, এই সমস্ত বিষয়গুলো যদি মেনটেন করা যায়, তাহলে আমার মনে হয় যে আপনি সংক্রমণ থেকে অযথা ভয় পেয়ে দূরে যেটা থাকছেন সেটা না করে অন্ততপক্ষে এগুলোর ক্ষেত্রে একটু কেয়ার করুন, তাহলে আমার মনে হয় সুবিধা হবে। আরেকটা কথা বলছি, আজকের অনুষ্ঠান একদম শেষে এসে খুব ভালো লাগলো যে অনেক হাজব্যান্ড, এজেড পিপল, তারা তাদের স্ত্রীদের সম্পর্কে খোঁজ নিলেন। অনেক এজেড মহিলা, ওমেন, তারা তাদের হাজব্যান্ডদের সম্পর্কে আজকের অনুষ্ঠান থেকে জানতে চাইলেন।
তো এটা আমার খুব ভালো লাগলো, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য অনুষ্ঠান একই রকম অনুষ্ঠান করতে 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 একটা একঘেয়েমি ব্যাপার চলে আসে। কিন্তু আমি বিশ্বাস করি, এবং আপনারা হয়তো আমাদের বিশ্বাস করাতে বাধ্য করবেন, মানে এই ধরনের ফোনগুলো অন্ততপক্ষে এই ঘটনাটা পরিষ্কার করে, ডাক্তারবাবু হয়তো একমত হবেন, যে যদি লাভ বন্ডিং ঠিকঠাক থাকে, ভালোবাসা যদি থাকে, তাহলে আমরা সবাই মিলে একসঙ্গে এই কোভিড সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবো। এবং আমি চাই যে পরিবারগুলো এইভাবেই সুন্দরভাবে একজন আরেকজনের প্রতি কেয়ার নিয়ে একদম জীবনের শেষ দিন পর্যন্ত আপনারা চলুন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আর হাতে আমাদের সময় নেই। ডাক্তারবাবুকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ উপস্থিত থেকে এত ইম্পর্টেন্ট সাজেশন আমাদেরকে দেওয়ার জন্য। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।